আজকে প্রোটিন, এই যে এখান থেকে স্টার্ট হবে এই পার্টটা বের করে। ঠিক আছে, পর 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 আসি। এর আগের দিন, শোনো কথাটা, এর আগের দিন আমরা কি পড়েছিলাম? লাস্ট অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার পড়েছিলাম, একবার রিমাইন্ড করিয়ে দিই। অ্যামাইনো অ্যাসিডে একটা আলফা কার্বন থাকে, একদিকে অ্যামিন গ্রুপ থাকে NH2, একদিকে কার্বক্সিল গ্রুপ থাকে COOH, একটা হাইড্রোজেন থাকে আর একটা ভ্যারিয়েবল গ্রুপ আর থাকে। ভ্যারিয়েবল গ্রুপ অনুযায়ী 20 রকমের ভ্যারিয়েবল গ্রুপ হয়, 20 রকমের অ্যামাইনো অ্যাসিড প্রোটিনের মধ্যে পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের লাস্ট, মনে মনে করো এই জিনিসটা, স্ট্রাকচারটা, ঠিক আছে? তো এবার এই অ্যামাইনো অ্যাসিড দিয়ে 149, এই অ্যামাইনো অ্যাসিড দিয়ে কিভাবে প্রোটিন তৈরি হয় আজকে আমরা ওটাতে আসবো। তো প্রোটিন হচ্ছে পলিপেপটাইড। পলিপেপটাইড কথাটার মানে আমি একটু পরেই বলে দিচ্ছি। যেখানে অ্যামাইনো অ্যাসিড গুলো, এই দিকে আমার এখানে দেখবা অ্যামাইনো অ্যাসিড গুলো পেপটাইড বন্ড দিয়ে একটার সাথে একটা লেগে লিনিয়ার চেইন তৈরি করে। লিনিয়ার চেইন মানে লম্বা চেইন তৈরি করে। মনে করো এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এরকম পর 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 অ্যামাইনো অ্যাসিড জুড়ে জুড়ে লিনিয়ার বন্ড তৈরি করে। এবার এটাকে পলিপেপটাইড কেন বলে? কারণ একটা অ্যামাইনো অ্যাসিডের সাথে আর একটা অ্যামাইনো অ্যাসিডের যে বন্ড, এই বন্ডটার নাম হচ্ছে পেপটাইড বন্ড। এই বন্ডটার নাম হচ্ছে পেপটাইড বন্ড। তো পেপটাইড বন্ড নাম্বার 1 2 3 4 5 6 7, অনেকগুলা পেপটাইড বন্ড দিয়ে একটা প্রোটিন তৈরি হয়, তাই পলিপেপটাইড। পলি মিন্স মেনি, মেনি পেপটাইড বন্ডস। বুঝলাম দাদা? তো প্রোটিনের আর একটা নামই কিন্তু পলিপেপটাইড, আর কোনো ম্যাক্রোমলিকিউলের নাম কিন্তু পলিপেপটাইড না, শুধু প্রোটিনের নামই পলিপেপটাইড। আচ্ছা, তারপরে আচ্ছা এবার দেখে নিই যে ফিগার 9.3 আমি পরে দেখাচ্ছি, পেপটাইড বন্ড কিভাবে তৈরি হয় ওটা পরে দেখাবো। তো এই প্রোটিন গুলো কি অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড। এখানে এক একটা অ্যামাইনো অ্যাসিড হচ্ছে মনোমার। এক একটা অ্যামাইনো অ্যাসিড মনোমার, মনো মিন্স ওয়ান। তো মনোমার গুলো জুড়ে জুড়ে পলিমার তৈরি করে, পলি মিন্স মেনি। তো কত রকমের অ্যামাইনো অ্যাসিড হয় আগের দিন বলেছি? 20 টাইপস অফ অ্যামাইনো অ্যাসিড। এখানে কিছু নাম দেওয়া আছে: অ্যালানিন, সিস্টেইন, প্রোলিন, ট্রিপ্টোফ্যান, লাইসিন। যেখানে তোমাদের বইতে 3টা অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার দেওয়া আছে, বাকিগুলোর স্ট্রাকচার আমি আগের দিন দেখিয়েছিলাম, 20 রকমের অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার দেখিয়েছিলাম। এইবার কথাটা শুনবা যে প্রোটিন ইজ এ হেটেরোপলিমার, নট এ হোমোপলিমার। এবার হেটেরোপলিমার আর হোমোপলিমারের ডিফারেন্সটা বোঝো। যদি এমন কোনো পলিমার হয়, যদি এমন কোনো পলিমার হয়, পলিমার ইজ মেড আপ অফ মেনি মনোমার্স। মেনি মনোমার্স কে একসাথে পলিমার বলে। মনোমার কি? এক একটা ইউনিট কে মনোমার বলে। ইচ ইউনিট অফ ম্যাক্রো মলিকিউল ইজ কল্ড মনোমার। যেমন আমি যদি তোমাকে বলি স্টার্চ, স্টার্চ স্টার্চ হচ্ছে, যদি ধরে নাও স্টার্চ হচ্ছে কমপ্লেক্স সুগার। এবার স্টার্চ কে ভাঙলে আমরা কি পাবো বলো তো? স্টার্চ কে ভাঙলে কি পাবো বলতে পারবা? বেরিয়ে গেল কি হচ্ছে তো, ওগুলো দেখে লাভ নাই তো, সবাই চলে আসছে। এই স্টার্চ করতে গেলে স্টার্চ কে ভাঙলে বলো তো আমরা কি পাবো জানো? স্টার্চ তো কমপ্লেক্স সুগার, ওর সিম্পলার ফর্মটার নাম কি বলতে পারবা? কমপ্লেক্স কার্বোহাইড্রেট স্টার্চ। আমি বলো না, আমরা স্টার্চ কে ডাইজেস্ট করার পরে কি তৈরি হয়? ডাইজেশনে পড়েছো তো, গ্লুকোজ। হ্যাঁ, এই তো। স্টার্চ কে ভাঙলে আমরা কি পাবো? গ্লুকোজ। গ্লুকোজ হচ্ছে সিম্পল সুগার। তো এবার জিনিসটা বোঝো, পলিমার আর মনোমার। গ্লুকোজ এক একটা ইউনিট হচ্ছে মনোমার। এবার অনেকগুলো গ্লুকোজ পর, এই যে গ্লুকোজ পর পর লেগে লেগে তৈরি করলো হচ্ছে পলিমার। গ্লুকোজ হচ্ছে একটা, একটা গ্লুকোজ হচ্ছে মনোমার,
আর অনেকগুলো গ্লুকোজ মিলে যখন একসাথে একটা স্টার্চ বানায় তখন স্টার্চটা হয়ে গেল পলিমার। তো তোমাকে যদি জিজ্ঞাসা করে স্টার্চ ইজ পলিমার অফ হোয়াট, তোমাকে বলতে হবে স্টার্চ ইজ পলিমার অফ গ্লুকোজ। এই তো কনসেপ্ট। বুঝলা কথাটা? একটা একটা ইউনিট কে বলে মনোমার। এইটা একটা মনোমার, এটা একটা মনোমার, এটা একটা মনোমার। ধরো অনেকগুলো গ্লুকোজ একটা একটা মনোমার একসাথে লেগে তৈরি করলো পলিমার, ওই অনেকগুলো গ্লুকোজের পলিমারকে বলে হচ্ছে স্টার্চ। এই, বুঝলা কথাটা? মনোমার আর পলিমার। তো প্রোটিনের ব্যাপারটাতে আসি। প্রোটিন কিসের পলিমার? প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের পলিমার। প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের পলিমার। সরি, এটা মুছে দিয়ে ভুল করলাম, এটা মুছতে হতো না। আচ্ছা, এবার এখানে যে আমি স্টার্চের কথাটা বললাম, স্টার্চে, হ্যাঁ, এবার আমাকে বলো স্টার্চের মধ্যে সবগুলো যে মনোমার, সবগুলো মনোমার সেম না আলাদা আলাদা? কোনো ব্যাপার না, তুমি বলো না। স্টার্চের মধ্যে যে মনোমার গুলো, এই যে এগুলো, এগুলো সবই একই না আলাদা আলাদা? আমি যেটা বুঝালাম, যে আইডিয়াটা পেলে সেটার থেকেই অ্যান্সার করো। একই। সবগুলোই কি? সবগুলোই গ্লুকোজ। তাহলে এটাকে বলে হোমোপলিমার। বুঝলে এবার? তাহলে এটা হলো হোমোপলিমার। তুমি যদি কোনো পলিমারের সবগুলা মনোমার সেম হয় তাহলে হচ্ছে হোমোপলিমার। কিন্তু আহ প্রোটিন কিন্তু হোমোপলিমার না। প্রোটিন হচ্ছে হেটেরোপলিমার। প্রোটিন হচ্ছে হেটেরোপলিমার। এবার ধরো না এটা হচ্ছে প্রোটিন, এটা হচ্ছে প্রোটিন। ঠিক, ঠিক স্টার্চের মতো করেই বোঝাচ্ছি, মন দিয়ে শুনবা তাহলেই বুঝতে পারবে। প্রোটিন, এটা মনে করো একটা প্রোটিন। এবার বলো তো, আমি যদি প্রোটিনকে ভাঙি তাহলে আমি কি পাবো? হ্যাঁ, আমি পাবো অ্যামাইনো অ্যাসিড। ঠিক। এবার যেরকম স্টার্চকে ভাঙলে সবগুলোই আমি গ্লুকোজই পাচ্ছিলাম, কিন্তু প্রোটিনকে ভাঙলে আমি এক ধরনের অ্যামাইনো অ্যাসিডই পাবো না। বলো তো কত রকমের অ্যামাইনো অ্যাসিড হয়? 20 রকমের অ্যামাইনো অ্যাসিড হয়। তো সবগুলো অ্যামাইনো অ্যাসিডই যে সেম হবে তা না কিন্তু, অ্যামাইনো অ্যাসিড গুলো আলাদা আলাদা হয়। সবগুলো অ্যামাইনো অ্যাসিড সেম হয় না। সেই জন্য ধরে নাও এটা আমি বললাম অ্যামাইনো অ্যাসিড নাম্বার 1, ধরে নাও এটা গ্লাইসিন, এটা অ্যামাইনো অ্যাসিড নাম্বার 2, এটা অ্যামাইনো অ্যাসিড নাম্বার 3, এটা মনে করে অ্যামাইনো অ্যাসিড নাম্বার 20, এটা মনে করে অ্যামাইনো অ্যাসিড নাম্বার 17, এরকম জিনিসটা বলবে। সেম অ্যামাইনো অ্যাসিড হয় না, একটা প্রোটিনের মধ্যে সবগুলো অ্যামাইনো অ্যাসিড সেম হয় না। তাই প্রোটিন হচ্ছে হেটেরোপলিমার। কিন্তু স্টার্চের সবগুলো মনোমারই গ্লুকোজ। স্টার্চ হচ্ছে আবার হোমোপলিমার। বুঝতে পারলা এই জিনিসটা? তো হোমোপলিমার হেটেরোপলিমার বুঝলে এবার এই জায়গাটা বুঝতে পারবা যে হোয়াট ইজ হোমোপলিমার। এইখান থেকে দেখো, এ হোমোপলিমার হ্যাজ অনলি ওয়ান টাইপ অফ মনোমার রিপিটিং এন নাম্বার অফ টাইমস। ধরো স্টার্চের মধ্যে এন নাম্বার বলতে 1000টা গ্লুকোজ থাকতে পারে, 1 লাখটা গ্লুকোজ থাকতে পারে, ওটা কোনো ইয়ে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আহ আমাদের আহ কোথায় গেল হেটেরো পলিমারটা, কোথায় গেল? প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, হেটেরো পলিমারটা কি নেক্সট পেজে আছে নাকি গো? না, হেটেরো পলিমারটা কোথায়? অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন ইজ এ, ও এই তো লেখা আছে, সরি এই তো। প্রোটিন ইজ এ হেটেরোপলিমার এন্ড নট এ হোমোপলিমার। আর খালি হোমোপলিমারের ডেফিনেশন দেওয়া আছে, ওটার থেকে বুঝে যাওয়া হেটেরোপলিমার কি। হেটেরোপলিমারের ডেফিনেশন দেওয়া নেই। তাহলে এখান থেকে এত অবধি আর একটা ব্র্যাকেট করো, এখান থেকে এত অবধি একটা ব্র্যাকেট করো। ঠিক আছে? আচ্ছা, তারপরে এখান থেকে একটা ব্র্যাকেট করো যে প্রোটিন আবার দুই ধরনের হয়, আমাদের বডির প্রোটিন দুই রকমের হয়। কোনো কোনো প্রোটিনকে, শোনো, কোনো কোনো প্রোটিনকে আমাদের বডি নিজেরাই তৈরি করে নিতে পারে। তুমি ভাত খাও, খালি ভাত, খালি ভাত, আর কিছু খেলা না, তবুও তোমার বডি কার্বোহাইড্রেট দিয়েই অ্যামাইনো অ্যাসিড বানাবে। তাই কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড আমাদের বডি বানাতে পারে, কিন্তু কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড আমাদের বডি বানাতে পারে না, সেগুলোকে খাবারের মাধ্যমেই নিতে হয়।
তো যেগুলো আমাদের বডি বানাতে পারে সেগুলো নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, আমাদের বডি যেগুলো বানাতে পারে। আর যে অ্যামাইনো অ্যাসিড আমাদের বডি বানাতে পারে না, যেগুলোকে খাবারের মাধ্যমে নিতে হয়, সেগুলোকে বলা হয় এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এমন না যে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড মানে নন এসেনশিয়াল জন্য আমাদের বডির কাজে লাগবে না, তা না। ওটা আমাদের বডি বানাতে পারে, তাই ওটাকে নন এসেনশিয়াল বলছে। তো এই যেই এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের আরেকটা নাম ডায়েটরি প্রোটিন, মানে খাবারের মাধ্যমে আমি এই অ্যামাইনো অ্যাসিড গুলোকে নিচ্ছি। So dietary protein are source of essential amino acids. Therefore, amino acids can be essential, non-essential. The latter, এই যে এনসিইআরটি এর ভাষা, latter মানে আগে পরে কোনটা আছে, এসেনশিয়াল না নন এসেনশিয়াল? নন এসেনশিয়াল, তার মানে latter মানে নন এসেনশিয়াল এর কথা বলেছে। The latter are those which our body can make, আমাদের বডি যেটা বানাতে পারে, while we get essential amino acid, মানে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড থ্রু আওয়ার ডায়েট অর ফুড, ওগুলোকে আমরা খাবারের মাধ্যমে পাই। তা এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও, ঠিক আছে? এবার চলে আসো হচ্ছে প্রোটিনের ফাংশন, আমাদের বডিতে প্রোটিনের ফাংশন। প্রোটিন দিয়ে ট্রান্সপোর্ট করি, সেলের মধ্যে অনেক জিনিসের ট্রান্সপোর্ট করি, যে ট্রান্সপোর্ট নিউট্রিয়েন্টস অ্যাক্রস সেল মেমব্রেন, ওগুলোকে ট্রান্সপোর্ট প্রোটিন বলে। কোন কোন প্রোটিন ইনফেকশনের এগেনস্টে ফাইট করে, ইমিউনোগ্লোবিউলিন বলে অ্যান্টিবডি। কোন কোন প্রোটিন হরমোন হিসেবে কাজ করে, কোন কোন প্রোটিন এনজাইম হিসেবে কাজ করে। প্রোটিনের বহুত অনেক ফাংশন, তারপরে এটসেট্রা। তো স্যার, অ্যানিমালের মধ্যে সব থেকে অ্যাবান্ডেন্ট প্রোটিন কোনটা, এগুলো কোয়েশ্চেন খুব আসে, এখানে স্টার দিবা। কোলাজেন হচ্ছে সব থেকে মোস্ট অ্যাবান্ডেন্ট প্রোটিন ইন অ্যানিমাল ওয়ার্ল্ড। শুধু অ্যানিমালের মধ্যে সব থেকে বেশি পাওয়া যায় কোলাজেন। স্যার, অ্যানিমাল প্ল্যান্ট মিলিয়ে সব থেকে বেশি প্রোটিন কোনটা? রাইবিউলোজ, বিসফসফেট, কার্বক্সিলেজ, অক্সিজেনেস, রুবিস্কো। এটা হচ্ছে হোল বায়োস্ফিয়ার, মানে অ্যানিমাল প্ল্যান্ট মিলিয়ে সব থেকে বেশি এইটা পাওয়া যায়, এই রুবিস্কো। এই প্রোটিনটা তোমাদের ফটোসিনথেসিস চ্যাপ্টারে আছে। ফটোসিনথেসিসে এটা পড়ো, ফটোসিনথেসিসও আছে, রেসপিরেশনও আছে। হ্যাঁ, রুবিস্কো শর্ট ফর্ম, রাইবিউলোজ, বিসফসফেট, কার্বক্সিলেজ, অক্সিজেনেস। এটা সব থেকে বেশি পাওয়া প্রোটিন সবার মধ্যে। আর শুধু অ্যানিমালের মধ্যে সব থেকে বেশি পাওয়া প্রোটিন হচ্ছে কোলাজেন। কোলাজেন কিসের মধ্যে থাকে? আমাদের মাসলের মধ্যে থাকে, মাসল ফাইবারের মধ্যে থাকে কোলাজেন। তো এবার চলে আসি যে প্রোটিন অ্যামাইনো অ্যাসিড দিয়ে কিভাবে তৈরি হয়, স্ট্রাকচার অফ প্রোটিন। এই যে এখানে চলে আসো, স্ট্রাকচার অফ প্রোটিন। তো প্রোটিন হচ্ছে, মনে করো প্রোটিন কি এখনই শিখলাম আমরা, হেটেরোপলিমার, হ্যাঁ কি না? যেখানে একটার পরে একটা অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড পরপর লেগে লেগে একটা প্রোটিনের চেইন তৈরি করে। এবার দেখো, আমি আগে অ্যামাইনো অ্যাসিড গুলো কিভাবে জোড়ে, কিভাবে তোমার বন্ডটা ক্রিয়েট হয়, সেই বন্ডটা আমি কিভাবে ক্রিয়েট হয় ওটা শিখাচ্ছি। রেসপন্স করবা, সবাই একসাথে করবা। মনে করো এটা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড, আলফা কার্বন, হাইড্রোজেন, COOH, কার্বক্সিল গ্রুপ, এইদিকে অ্যামিন গ্রুপ NH2, আর এইদিকে হচ্ছে আর গ্রুপ। ধরুন এটা R1 নাম দিলাম, মানে আর ভ্যারিয়েবল গ্রুপ তো যে কোনো কিছু হতে পারে, হ্যাঁ কি না? আর এইটা হচ্ছে আরেকটা অ্যামাইনো অ্যাসিড, C, আলফা কার্বন, হাইড্রোজেন, COOH, এইদিকে অ্যামিন গ্রুপ NH2, আর এইটা মনে করো ভ্যারিয়েবল গ্রুপ, মনে করো R2। মনে করো ওটা একটা অন্য অ্যামাইনো অ্যাসিড। এবার এই দুটো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে বন্ডিংটা কিভাবে হবে ওটা দেখো। আমি প্রথমে COOH কে এইভাবে লিখতে পারি কিনা বলো, সি ডবল বন্ড OOH লিখতে পারি কিনা বলো। COOH হলো জিনিসটা, না আমি বন্ড ক্রিয়েট করানোর জন্য, দেখানোর জন্য আমি এইভাবে লিখলাম, তুমি ওইভাবেও লিখতে পারো। আর NH2 কে আমি এইভাবে লিখতে পারি, দেখো তো, NH2, দুটা এইচ, এইভাবে। সেম ওখানেও করলাম, এখানেও NH2 কে আমি NH2 এইভাবে লিখে দিলাম। আর COOH কে আমি C ডবল বন্ড OOH করে দিলাম। এবার এই ব্লু কালারের অ্যামাইনো অ্যাসিড আর রেড কালারের অ্যামাইনো অ্যাসিড কিভাবে বন্ড হবে দেখবা। এখান থেকে OH আর এখান থেকে H,
দুটা এইচ একটা ও, কি হয়ে গেল বলো তো? এই যে কেউ রেসপন্স করছে না, কি হয়ে গেল? H2O হয়ে বেরিয়ে গেল। এটাকে বলে ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন মানে জল বেরিয়ে গেল। তাহলে কার্বনের একটা হ্যান্ড ফ্রি হয়ে গেল, আর এই দিক থেকে নাইট্রোজেনের একটা হ্যান্ড ফ্রি হয়ে গেল, এই দুটো হ্যান্ড পরপর লেগে দুটো অ্যামাইনো অ্যাসিড জুড়ে গেল। এইবার রেসপন্স করবা, বলো এই বন্ডটার নাম কি, এক্ষুনি বলেছি তোমাকে। এই তোমার হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কোন বন্ড থাকে? প্রোটিনের আর একটা নাম কি বলেছিলাম? পলিপেপটাইড। তাহলে এই বন্ডটার নাম কি বন্ড? হুম, পেপটাইড বন্ড। এই বন্ডটার নাম হচ্ছে পেপটাইড বন্ড। এগুলো মনে রাখবা। প্রথমে একবারে না শুনলে বা মানে কনসেন্ট্রেশন দিয়ে না শুনলে এগুলো রেসপন্স করতে পারবে না। আমি এমন কোনো কোয়েশ্চেন জিজ্ঞাসা করবো না যেটা আমি শিখাইনি, শিখাই নিয়ে কোয়েশ্চেন জিজ্ঞাসা করবো। এবার এখানে আরেকটা মনে করো অ্যামাইনো অ্যাসিড আঁকাচ্ছি। আলফা কার্বন, হাইড্রোজেন, নিচে ভ্যারিয়েবল গ্রুপ R3 করে দিলাম, NH2 কে এইভাবে লিখলাম, NH2। আর এদিকে C OH, সি ডবল বন্ড OH, COH করে দিলাম। এবার এই অ্যামাইনো অ্যাসিড কিভাবে লাগবে? সেম হবে, এদিক থেকে OH, এদিক থেকে H, জল হয়ে বেরিয়ে যাবে। কার্বন আর নাইট্রোজেনের মধ্যে কি বন্ড হবে? পেপটাইড বন্ড। এরকম করে পর 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 একটা অ্যামাইনো অ্যাসিড এরকম পর 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 লেগে 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 প্রোটিনের একটা, অ্যামাইনো অ্যাসিডের একটা লম্বা চেন তৈরি করে। এটাকেই বলে হচ্ছে কি বলতো? পলিপেপটাইড। এটাকেই বলে পলিপেপটাইড। মানে এরকম যেটা উপরে যেটা কোন কিছু ওটা লেগে লেগে হ্যাঁ হ্যাঁ, এরকম পর 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 লেগে পলিপেপটাইড বানায়। এইবার দেখবা, ধরে নাও আমি এই অ্যামাইনো অ্যাসিডটাকে নাম দিলাম 1 নাম্বার অ্যামাইনো অ্যাসিড, এটা হচ্ছে ফার্স্ট অ্যামাইনো অ্যাসিড, ফার্স্ট অ্যামাইনো অ্যাসিড। ঠিক। আর ধরে নাও এইটা হচ্ছে লাস্ট অ্যামাইনো অ্যাসিড, এটা লাস্ট অ্যামাইনো অ্যাসিড। মাঝখানে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড আছে, ইমাজিন করো আমি এখানে তিনটাই এঁকেছি, ধরে নাও এটা 100টা অ্যামাইনো অ্যাসিডের একটা বড় চেন, ইমাজিন করো। তাহলে এটা ফার্স্ট অ্যামাইনো অ্যাসিড, ওটা মনে করো লাস্ট অ্যামাইনো অ্যাসিড। ঠিক। ফার্স্ট অ্যামাইনো অ্যাসিডের আগে কোনো অ্যামাইনো অ্যাসিড নেই। কোন দিয়ে শোনো, ফার্স্ট অ্যামাইনো অ্যাসিডের আগে আর কোনো অ্যামাইনো অ্যাসিড নেই। আর এটা লাস্টে আছে নাইট্রোজেন, তাই এটাকে বলবো এন টার্মিনাল। এটাকে কি বলবো? এন টার্মিনাল। ঠিক। আর ওইটা মনে করো লাস্ট অ্যামাইনো অ্যাসিড, ওটার পরে আর কোনো অ্যামাইনো অ্যাসিড নেই। এটা লাস্টে তোমার মেইন চেনে কার্বন আছে, তাই এটাকে বলবো সি টার্মিনাল। এটাকে বলবো সি টার্মিনাল। তাহলে এটা যদি ফার্স্ট অ্যামাইনো অ্যাসিড হয় আর এটা যদি লাস্ট অ্যামাইনো অ্যাসিড হয়, তাহলে ফার্স্ট অ্যামাইনো অ্যাসিডটাকে বলবো কি? এন টার্মিনাল। আর লাস্ট অ্যামাইনো অ্যাসিডটাকে বলবো সি টার্মিনাল। কেন এন কেন সি বুঝতে পারছো তো? এখানে নাইট্রোজেন ফ্রি আছে তাই এন টার্মিনাল, এখানে কার্বন ফ্রি আছে তাই সি টার্মিনাল। ঠিক আছে? রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ রেকর্ড হচ্ছে। পরে কাটবে না। আচ্ছা, তাহলে এই এই জায়গাগুলো দেখো এনসিইআরটি তে কোথায় লেখা আছে। স্ট্রাকচার অফ, তুমি হচ্ছে প্রোটিন আর হেটেরোপলিমার কন্টেইনিং স্ট্রিংস অফ অ্যামাইনো অ্যাসিড, এত অব্দি একটা ব্র্যাকেট করো। তারপরে এগুলা অত কিছু লাগবে না, তোমার লাগবে হচ্ছে এই যে এইখান থেকে। এটা যে আমি স্ট্রাকচারটা আঁকালাম, এই যে এই স্ট্রাকচারটা যে আঁকালাম এইখানে, এই যে তোমার কোনটা বলো তো? এই যে এইটা, এটাকে বলে প্রোটিনের প্রাইমারি স্ট্রাকচার। এটাকে বলে প্রোটিনের প্রাইমারি স্ট্রাকচার। আরো কিন্তু অনেক হয়, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি, ওগুলোতে আমি ধীরে ধীরে আসছি। ধীরে ধীরে লেভেল কিন্তু একটু হাই হবে। তা প্রাইমারি স্ট্রাকচার না বুঝলে কিন্তু সেকেন্ডারি কোয়াটারনারি কিছুই বুঝবে না। প্রাইমারি স্ট্রাকচার বুঝতে পারছো তো? এমনি নর্মাল লিনিয়ার স্ট্রাকচার, ওয়ান অ্যামাইনো অ্যাসিড বাইন্ডিং উইথ অ্যানাদার অ্যামাইনো অ্যাসিড উইথ পেপটাইড বন্ড ফর্মিং এ লিনিয়ার চেন। লিনিয়ার মানে সোজা। তো এটা হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার। তো প্রাইমারি স্ট্রাকচারটা আগে বোঝো, যে দ্য সিকোয়েন্স অফ অ্যামাইনো অ্যাসিড, the sequence of amino acids, that is the positional information. Positional information মানে কি? কোনটা ফার্স্ট
কোনটা সেকেন্ড কোনটা লাস্ট ওইটাই, এন্ড সো অন। এটাকেই বলে প্রোটিনের কোন স্ট্রাকচার? প্রাইমারি স্ট্রাকচার অফ এ প্রোটিন। এ প্রোটিন ইজ ইমাজিনড অ্যাজ এ লাইন, the left end represented by the first amino acid and the right end represented by the last amino acid. ফার্স্ট অ্যামাইনো অ্যাসিড কোনটা, লাস্ট অ্যামাইনো অ্যাসিড কোনটা, বুঝতে পারলাম? ফার্স্ট অ্যামাইনো অ্যাসিডের আরেকটা নাম কি? দ্য ফার্স্ট অ্যামাইনো অ্যাসিড ইজ অলসো কল্ড এন টার্মিনাল। আর লাস্ট অ্যামাইনো অ্যাসিডের আরেকটা নাম কি বলেছিলাম? সি টার্মিনাল অফ অ্যামাইনো অ্যাসিড। কিচ্ছু আমি বাইরের থেকে বলছি না, আমি বেশি এক্সট্রা বলবো না, এমনিতেই মাথা খারাপ আছে তোমাদের। তাহলে এত অব্দি, হ্যাঁ, প্রাইমারি স্ট্রাকচার। এইবার চলে আসো হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার। এবার চলে আসো সেকেন্ডারি স্ট্রাকচার। সেকেন্ডারি স্ট্রাকচার মার্ক করবা, সেকেন্ডারি স্ট্রাকচার মার্ক করবা এখান থেকে। পরে ফোন করছি গো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেকেন্ডারি হচ্ছে এখান থেকে এতটা। মন দিয়ে শুনবা, সেকেন্ডারি স্ট্রাকচারে অন্য ছবি দেখাবো। আহ এই ছবিগুলা খুব ভালো করে দেখবা। এইটা হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার, দেখো লিনিয়ার লম্বা চেনের মতো, যেখানে এক একটা ব্লক এক একটা অ্যামাইনো অ্যাসিড, এক একটা ব্লক এক একটা অ্যামাইনো অ্যাসিড। এখানে কিচ্ছু তোমার এক্স মানে কোনো কঠিন না। এখানে এই যে কার্বনটা দেখতে পাচ্ছ, এই যে কার্বন, আলফা কার্বন, এই যে অ্যামিন গ্রুপ NH2, এখানে আর এক অ্যামিন গ্রুপ ছিল। আর এই দিক থেকে এটা আরেকটা কার্বন, এইদিকে ছিল COOH, এইটা ডবল বন্ড ও, আর একটা ছিল OH, এখানে একটা OH ছিল। এবার এখানে লেখেনি কেন ওটা? কারণ এখানে H আর OH কি হয়ে বেরিয়ে গেছে? জল হয়ে বেরিয়ে গেছে, তাই এখানে শুধু বন্ডটাকে আঁকিয়েছে, শুধু এখানে বন্ডটাকে আঁকিয়েছে। এমন কোনো কিছুই না, এটা প্রোটিনের, এটা প্রাইমারি স্ট্রাকচার। এবার এই দুটা হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার, একটা হচ্ছে আলফা হেলিক্স, একটা বিটা প্লিটেড শিট। এইবার বুঝো একটা সেকেন্ডারি স্ট্রাকচার কি। সেকেন্ডারি স্ট্রাকচারে তোমাকে জিনিসটাকে এইভাবে ইমাজিন করতে হবে। মনে করো এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা হচ্ছে প্রোটিনে সবসময় রাইট হ্যান্ডেড হেলিক্স খায়, মানে তোমার এরকম, এইরকম ভাবে হেলিক্সটা খায়। হেলিক্স মানে কি, এরকম স্প্রিং এর মতো স্ট্রাকচার। ইয়ে করো, তো ইমাজিন করো এটা একটা প্রোটিন, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এরকম পর পর অ্যামাইনো অ্যাসিড পলিপেপটাইড, মানে বন্ড করে 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 এইরকম একটা হেলিকাল স্ট্রাকচার বানালো। এরকম একটা হেলিকাল স্ট্রাকচার বানালো এরকম, বুঝতে পারছো? প্রাইমারি স্ট্রাকচার দিয়েই সেকেন্ডারি স্ট্রাকচার হয়, প্রাইমারি স্ট্রাকচার দিয়েই সেকেন্ডারি স্ট্রাকচার হয়, এমন কিছু কঠিন আমি বলছি না। ধরে নাও এখান থেকে এতটুকুনি একটা প্রাইমারি স্ট্রাকচার, হ্যাঁ কি না, বলো? এখান থেকে এতটুকুনি একটা প্রাইমারি স্ট্রাকচার। আবার মনে করো এখান থেকে এতটুকুনি একটা প্রাইমারি স্ট্রাকচার। আবার এখান থেকে এতটুকুনি মনে করো একটা প্রাইমারি স্ট্রাকচার, এইরকম করে জিনিসটাকে ইমাজিন করো। আবার এখান থেকে এতটুকুনি মনে করো একটা প্রাইমারি স্ট্রাকচার। মানে লিনিয়ার চেন গুলো পর পর লেগে 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 প্রাইমারি সেকেন্ডারি স্ট্রাকচার তৈরি করে। প্রাইমারি স্ট্রাকচার গুলো পর পর লেগে লেগে সেকেন্ডারি স্ট্রাকচার তৈরি করে। এবার যদি এই সেকেন্ডারি স্ট্রাকচারটা এরকম রাইট হ্যান্ডেড হেলিক্স খায়, রাইট হ্যান্ডেড হেলিকাল, হেলিকাল মানে পেঁচানো, হেলিকাল স্ট্রাকচার যদি হয়, তাহলে প্রোটিনের এই সেকেন্ডারি স্ট্রাকচারটার নাম হচ্ছে আলফা হেলিক্স। প্রোটিনের এই সেকেন্ডারি স্ট্রাকচারটার নাম হচ্ছে আলফা হেলিক্স। তাহলে প্রাইমারি স্ট্রাকচার দিয়েই সেকেন্ডারি স্ট্রাকচার হবে। রাইট হ্যান্ডেড, আমি কিন্তু ডান দিকে প্যাচটা দিয়েছি, প্যাচটা ডান দিক থেকে দিয়েছি, এগুলো মনে রাখলে এনসিইআরটি তে আছে। আচ্ছা, এইবার যদি এমন হয়, মনে করো এটা একটা ও সরি, একটা জিনিস তো বলতেই ভুলে গেছি। এই আলফা হেলিক্স যে সেকেন্ডারি স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাকে স্টেবিলিটি দেওয়ার জন্য এমনও হতে পারে যে ওপরের অ্যামাইনো অ্যাসিড আর নিচের অ্যামাইনো অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন বন্ড থাকতে পারে, স্টেবিলিটি দেওয়ার জন্য। এটা, এই হাইড্রোজেন বন্ড গুলো উইক বন্ড হয়, মানে অত বেশি স্ট্রং না। এখানে আবার হাইড্রোজেন বন্ড থাকে, মানে উপরের হেলিক্স আর নিচের হেলিক্স এর অ্যামাইনো অ্যাসিডের মধ্যে আবার হাইড্রোজেন বন্ড থাকে, টু প্রোভাইড মোর স্টেবিলিটি টু দা স্ট্রাকচার। হলো? আচ্ছা, এইবার মনে করো এইটা একটা অ্যামাইনো অ্যাসিড, এইটা একটা অ্যামাইনো অ্যাসিড,
এটা একটা অ্যামাইনো অ্যাসিড, সরি না, আবার মনে করো এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এরকম একটা অ্যামাইনো অ্যাসিড, যদি অ্যামাইনো অ্যাসিড গুলো অ্যামাইনো অ্যাসিড 1, অ্যামাইনো অ্যাসিড 2, অ্যামাইনো অ্যাসিড 3, অ্যামাইনো অ্যাসিড 4, এরকম করে পর 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 প্লেটের মতো যদি এরকম ভাবে থাকে, আবার এরকম সেম আর একটা প্লেট আমি করে দিচ্ছি, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এরকম। আবার তাহলে এটা প্লেট নাম্বার 1, এটা প্লেট নাম্বার 1, এটা মনে করো প্লেট নাম্বার 2, প্লেট নাম্বার 2, এদের মধ্যে আবার হাইড্রোজেন বন্ড যদি থাকে, এদের মধ্যে আবার হাইড্রোজেন বন্ড যদি থাকে, তাহলে এটাও একটা সেকেন্ডারি স্ট্রাকচার, এটার নাম হচ্ছে বিটা প্লেটেড শীট। ঠিক আছে, রাইট হ্যান্ডেড হেলিক্যাল স্ট্রাকচারকে বলে আলফা হেলিক্স, আর প্লেট লাইক স্ট্রাকচার হলে বিটা প্লেটেড শীট। এই যে দেখো, আলফা হেলিক্সের স্ট্রাকচার দেখো, এই যে আলফা হেলিক্স, এগুলো কিন্তু নিটেও আসে, এ তোমার বোর্ড এক্সামেও, মানে সরি, স্কুলের পরীক্ষাতেও আসে। এগুলো এই যে দেখো, এক একটা ডট, এক একটা অ্যামাইনো অ্যাসিড পর 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 লেগে, এই যে আলফা হেলিক্স, এই যে দেখো হেলিকাল স্ট্রাকচারটা বানিয়েছে, হেলিকাল স্ট্রাকচার। আর যদি অ্যামাইনো অ্যাসিড গুলো একটা, এটা একটা অ্যামাইনো অ্যাসিডের প্লেট, 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 এদের মধ্যে কি বন্ড? অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কি বন্ড বলো? অ্যামাইনো অ্যাসিডের মধ্যে বলো বলো, পেপটাইড বন্ড। এই যে অ্যামাইনো অ্যাসিড গুলোর মধ্যে এই যে পেপটাইড বন্ড, এগুলো হচ্ছে পেপটাইড বন্ড। আর উপরের প্লেট আর নিচের প্লেটের মাঝখানে আবার কি বন্ড বললাম? হাইড্রোজেন বন্ড, এখানে আবার থাকবে হাইড্রোজেন বন্ড। ওটা হয়ে গেল তোমার বিটা প্লেটেড শীট। যদি এগুলো স্ট্রাকচার একদম মানে অ্যামাইনো অ্যাসিড দিয়ে যদি দেখতে চাও, আমার কাছে একটা মানে ছবি আছে, দেখাচ্ছি। প্রোটিনের স্ট্রাকচার, অত বেশি চাপ নিয়ে পড়বা না, এগুলা যেটুকুনি এনসিইআরটি তে আছে ওইটুকুনি পড়বা, হলেই হবে। এই যে এটা হচ্ছে, এই যে দেখো একেবারে অ্যামাইনো অ্যাসিড দিয়ে দেখিয়েছি, এখানে একদম অ্যামাইনো অ্যাসিড দিয়ে দেখিয়েছে। মনে করো আহ এই যে এটা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড, এইটা, এই যে এইটা একটা অ্যামাইনো অ্যাসিড, এই যে আর গ্রুপ লেখা আছে এখানে আর, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এইটা একটা অ্যামাইনো অ্যাসিড। এই যে মাঝখানে দেখো এই ডট গুলো মানে হাইড্রোজেন বন্ড, এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ড, এরকম, এরকম করে আছে জিনিসটা, একটু আবছা এসছে ছবিটা, যাই হোক এরকম করে ছবিটা আছে, বুঝলাম জিনিসটা। ওটা হচ্ছে বিটা প্লেটেড শীট। এই যে এটা হচ্ছে আলফা হেলিক্স। এই যে ইমাজিন করো, এইটা একটা অ্যামাইনো অ্যাসিড, আর এইটা একটা অ্যামাইনো অ্যাসিড, এই যে পর 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 পর, আবার এইটা একটা অ্যামাইনো অ্যাসিড, এই যে এইটা একটা অ্যামাইনো অ্যাসিড, এইরকম করে, এরকম করে পর 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 অ্যামাইনো অ্যাসিড গুলো যদি হেলিক্যাল স্ট্রাকচার বানায়, তাহলে ওটা বিটা প্লেটেড শীট। তো যাই হোক, এনসিইআরটির ছবিগুলো পড়লেই হবে, ছবিগুলো দেখতে হবে, এনসিইআরটি লাইন বাই লাইন সবই লাগবে। দেখো, তা এগুলা কি ছিল? এগুলো ছিল সেকেন্ডারি স্ট্রাকচার। যখন প্রাইমারি স্ট্রাকচার একসাথে লেগে লেগে এরকম হেলিকাল বা প্লিটেড স্ট্রাকচার তৈরি করে, তখন ওটাকে সেকেন্ডারি স্ট্রাকচার বলে। এ স্যার, প্রোটিন কি প্রাইমারি স্ট্রাকচারে থাকতে পারে? একটা কোশ্চেন এটা। স্যার, প্রোটিন বি প্রেজেন্ট অ্যাজ এ প্রাইমারি স্ট্রাকচার? নো, a protein thread does not exist throughout an extended rigid rod, মানে লম্বা চেনের মতো থাকে না। রিজিড মানে কি? প্রাইমারি স্ট্রাকচারে থাকে না। the thread is folded, এই যে ফোল্ডেড, ফোল্ডেড হয়ে হেলিক্স বানাতে পারে। of course only some protein or thread are arranged in the form of helix. In proteins only right handed helixes are observed, যে বললাম না, রাইট হ্যান্ডেড, ডান দিকে পাক হবে। Other regions of protein thread are folded into other forms in what is called secondary structure.
আচ্ছা বলো তো আদার ফর্ম অফ ফোল্ডিং কি হবে? ফোল্ডেড ইনটু আদার ফর্ম, এটা আদার ফর্ম কি হবে বলো? আমি কিন্তু পড়াইছি না, পড়ানো বাদ দিয়ে আমি জিজ্ঞাসা করছি না। একটা ফর্ম হলো হেলিক্স, আদার ফর্ম কি হবে তাহলে? হ্যাঁ, বিটা প্লিটেড শিট। ওটা টেক্সটে লেখা নাই, বুঝলা, ছবিতে আছে। আদার ফর্ম মানে এখানে বিটা প্লিটেড শিটের কথা বলছি। দেখছো কতটা স্ক্রুটিনাইজ করে পড়তে হয়। এবার চলে আসা হচ্ছে টারশিয়ারি স্ট্রাকচার। চলে আসা হচ্ছে কি টারশিয়ারি স্ট্রাকচার। টারশিয়ারি হচ্ছে লেভেল আপ। এবার এখান থেকে এত অবধি হচ্ছে টারশিয়ারি স্ট্রাকচার। যদি সেকেন্ডারি স্ট্রাকচার বোঝো, এইদিকে দেখো, সেকেন্ডারি স্ট্রাকচার কি বলতো? এটা কি আঁকালাম? আলফা হেলিক্স। বলতো এটা কি আঁকালাম? বিটা প্লিটেড শিট। এরকম সেকেন্ডারি স্ট্রাকচার পর 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 লেগে লেগে যদি একটা উলেন বলের মতো এরকম স্ট্রাকচার তৈরি করে, তাহলে এটা হচ্ছে টারশিয়ারি স্ট্রাকচার। এটা হচ্ছে টারশিয়ারি স্ট্রাকচার। টারশিয়ারি প্রাইমারি স্ট্রাকচার দিয়ে সেকেন্ডারি তৈরি হলো, সেকেন্ডারি দিয়ে টারশিয়ারি তৈরি হলো। এখান থেকে এত অবধি একটা আলফা হেলিক্স, এখান থেকে এত অবধি বিটা, আবার এখান থেকে এত অবধি আলফা, এখান থেকে এত অবধি বিটা, আবার এত অবধি আলফা, এত অবধি বিটা, এরকম করে জিনিসটা বোঝো। এবার মনে রাখবা যে এই টারশিয়ারি স্ট্রাকচারই হচ্ছে প্রোটিনের ফাংশনাল ফর্ম। প্রোটিনের ফাংশনাল ফর্ম মানে একটা প্রোটিনকে কাজ করতে হলে অ্যাটলিস্ট টারশিয়ারি স্ট্রাকচার গেইন করতে হবে। প্রাইমারি স্ট্রাকচারে প্রোটিন ফাংশনাল থাকে না, সেকেন্ডারি স্ট্রাকচারেও প্রোটিন ফাংশনাল থাকে না, অ্যাটলিস্ট টারশিয়ারি স্ট্রাকচার গেইন করতে হবে। এই যে এইখানে ছবিটা দেখবা, এনসিইআরটির এই যে ছবিটা, এটা খেলনা ছবি না, দেখতে কার্টুনের মতো লাগতে পারে। এই যে দেখো এখানে আলফা হেলিক্স, এই যে আলফা হেলিক্স পেয়েছো, এই দেখো আলফা হেলিক্স। আবার এই যে এখানে দেখতে পাচ্ছ বিটা প্লিটেড শীট, এই যে দেখো। হুম। তো সেকেন্ডারি স্ট্রাকচার দিয়ে টারশিয়ারি স্ট্রাকচার তৈরি হয়েছে। তো দেখো যে লং প্রোটিন চেন ইজ অলসো ফোল্ডেড আপন ইটসেলফ লাইক এ হলো উলেন বল, তখন ওটাকে বলবো টারশিয়ারি স্ট্রাকচার। এটাই হচ্ছে থ্রি ডাইমেনশনাল ভিউ। ও সরি, এটা বলতে ভুলে গেছি, একমাত্র টারশিয়ারি স্ট্রাকচার থেকে থ্রি ডি স্ট্রাকচার হওয়া শুরু হলো। তার আগে মানে প্রাইমারি সেকেন্ডারি হচ্ছে টু ডি স্ট্রাকচার, এখান থেকে থ্রি ডি স্ট্রাকচার শুরু হলো। আর টারশিয়ারি স্ট্রাকচার ইজ অ্যাবসোলুটলি নেসেসারি ফর দ্য মেনি বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিস অফ প্রোটিন। এই যে লাস্টের লাইনটার মানে কি? লাস্টের লাইনটার মানে কি বলো? আমি এক্ষুনি বললাম এটার মানে। এটার একটা অন্য রকম ভাবে আমি যে কথাটা বলেছি, বলো লাস্ট ওইখানে কি বুঝালাম? যে টারশিয়ারি স্ট্রাকচার ইজ দা ফাংশনাল ফর্ম। এটার মানে হচ্ছে এটা, যে অ্যাবসলিউটলি নেসেসারি ফর দ্য মেনি বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিস, মানে একটা প্রোটিন বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি করা শুরু করবে টারশিয়ারি স্ট্রাকচার থেকে। মানে এটাই হচ্ছে ফাংশনাল ফর্ম। এটাই হচ্ছে ফাংশনাল ফর্ম অফ প্রোটিন। ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসা হচ্ছে কোয়াটারনারি স্ট্রাকচার। মনে করো এইটা একটা টারশিয়ারি স্ট্রাকচার, এইটুকুনিটা, এইটা একটা টারশিয়ারি স্ট্রাকচার। পিছন দিকে এরকমই আর একটা টারশিয়ারি স্ট্রাকচার আছে। তারপরে এইটা মনে করো একটা টারশিয়ারি স্ট্রাকচার, এইটা পিছন দিকে আর একটা আছে, ইমাজিন করো। আবার তোমার এই দিকে একটা আছে, আবার ওই সাইডে পিছন দিকে আর একটা আছে, ইমাজিন করো। মানে আমি আহ এতটা কঠিনে যাব না, ছাড়ো। মনে করো এইটা হচ্ছে একটা টারশিয়ারি স্ট্রাকচার, এইটা একটা টারশিয়ারি স্ট্রাকচার, এটা একটা টারশিয়ারি স্ট্রাকচার, এটা একটা টারশিয়ারি স্ট্রাকচার হলো। এই যে স্ট্রাকচারটা আমি বানালাম, এখানে ইমাজিন করো দুটা আলফা, দুটা বিটা। ঠিক আছে, দুটা আলফা, দুটা বিটা। এইটা কিসের স্ট্রাকচার আঁকালাম জানো? এটা আমি আঁকালাম হিমোগ্লোবিনের স্ট্রাকচার। এটা আমি কিসের স্ট্রাকচার আঁকালাম? হিমোগ্লোবিনের স্ট্রাকচার আঁকালাম। তো এটা হচ্ছে কোয়াটারনারি স্ট্রাকচার। যদি টারশিয়ারি স্ট্রাকচার দিয়ে আবার আরেকটা মানে হাইলি মডিফাইড থ্রি ডি স্ট্রাকচার তৈরি হয়, ওটা কোয়াটারনারি স্ট্রাকচার। সব প্রোটিনের কোয়াটারনারি স্ট্রাকচার নাও থাকতে পারে। তাই দেখো এখানে লেখা আছে সাম প্রোটিনস।
are an assembly of more than one polypeptide or subunits. The manner in which these individual folded polypeptides or subunits are arranged with respect to each other. Example, linear string acid পরপর এই যে বন্ধ ছিল এগুলা কিছু একটা তোমার ইয়ের প্রবলেম হয়েছিল, নেটওয়ার্কের প্রবলেম, ওই জন্যই তো ক্লাস রেগুলার রেকর্ডিং ফেকর্ডিং এর চক্করে থাকে লাভ নাই। আচ্ছা, পরপর পরপর অ্যামাইনো অ্যাসিড লেগে এই যে দেখো লিনিয়ার স্ট্রাকচার বানালো, লিনিয়ার স্ট্রাকচার দিয়ে স্ফিয়ার মানে গোল বলের মতো বানালো, স্ফিয়ার গুলো পরপর পরপর লেগে কিউব বা প্লেটের মতো বানালো। এগুলো মানে কি লেভেল আপ, মানে প্রাইমারি টু সেকেন্ডারি টারশিয়ারি টু কোয়াটারনারি, the architecture of a protein otherwise called quaternary structure। এই যে এক্সাম্পল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হিমোগ্লোবিনের স্ট্রাকচার হচ্ছে কোয়াটারনারি স্ট্রাকচার, যেখানে আমি কি বললাম দুটা আলফা আর দুটা বিটা, এখান থেকে এত অবধি। হিমোগ্লোবিনের এইটা, এই যে এই ছবিটাও হিমোগ্লোবিনেরই স্ট্রাকচার, এই যে বইতে যে ছবিটা আছে এটাও হিমোগ্লোবিনের স্ট্রাকচার। চারটা পার্টে ডিভাইড করো, চারটা কোয়াটারনারি, চারটা টারশিয়ারি স্ট্রাকচার, দুটা আলফা দুটা বিটা, এরকম করে। তাহলে এটা হচ্ছে তোমার কোয়াটারনারি স্ট্রাকচার। এখান থেকে কোনো কোয়েশ্চেন থাকলে বলো, এখান থেকে কোনো কোয়েশ্চেন থাকলে বলো। প্রোটিন কিন্তু অ্যামাইনো অ্যাসিড আর প্রোটিন শেষ, এখন হচ্ছে লিপিডে ঢুকবো, লিপিড। আগে কোয়েশ্চেন আছে কিনা বলো। তাহলে দেখো এই যে এখানে এই পার্টটা কিন্তু শেষ, অ্যামাইনো অ্যাসিড দিয়ে, অ্যামাইনো অ্যাসিড দিয়ে প্রোটিন পর্যন্ত শেষ, ঠিক আছে। এখন আমরা ঢুকবো হচ্ছে কিসে বলতো, লিপিড। লিপিড হচ্ছে ম্যাক্রোমলিকিউল, মনে করছে লিপিড হচ্ছে ম্যাক্রোমলিকিউল। ওরা কি দিয়ে তৈরি, মাইক্রোমলিকিউলের নাম কি, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। আচ্ছা, তাহলে লিপিড কোথা থেকে শুরু হয়েছে, লিপিড শুরু হয়েছে হচ্ছে তোমার সেকেন্ড পেজে, চলে যাও সেকেন্ড পেজে, এই যে সেকেন্ড পেজের এই প্যারাগ্রাফটা থেকে লিপিড শুরু হয়েছে, এই যে এখান থেকে লিপিডস আর জেনারেলি ওয়াটার সলিউবল। সেকেন্ড না তো, তাহলে সরি থার্ড পেজ হবে, থার্ড পেজ, থার্ড পেজ। আচ্ছা, দেখো দেখো লিপিড, লিপিড হচ্ছে তোমার, লিপিড হচ্ছে সিম্পল ফর্ম, সিম্পল ফর্ম হচ্ছে লিপিড, ওর কমপ্লেক্স ফর্মকে বলে ফ্যাট, কমপ্লেক্স ফর্ম কে বলে হচ্ছে ফ্যাট। এবার সিম্পল ফর্ম অফ লিপিডের দুটো ফর্ম আছে আবার, একটা হচ্ছে গ্লিসারল আর একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড। গ্লিসারল দেখতে এরকম হয়, এক, দুই, তিন, তিনটা কার্বন, প্রত্যেকটার সাথেই একটা করে আগে হাইড্রোজেন থাকবে, প্রত্যেকটার সাথেই একটা করে ওএইচ থাকবে, হাইড্রক্সিল গ্রুপ থাকবে, আর কার্বনের ভ্যালেন্সিকে
ঠিকঠাক রাখার জন্য, কার্বনের ভ্যালেন্সি তো 4, এখানে 1 2 3 হয়ে আছে ফার্স্টেরটাতে, তাহলে 4 করার জন্য এখানে একটা হাইড্রোজেন, আর লাস্টেরটাতেও দেখো 3 হয়ে আছে, 1 2 3, ওটাকে 4 করার জন্য এখানে একটা হাইড্রোজেন। মাঝখানেরটা দেখো 4ই আছে, 1 2 3 4। এটা হচ্ছে গ্লিসারলের স্ট্রাকচার। গ্লিসারলের আহ আর একটা স্ট্রাকচার হচ্ছে, গ্লিসারলের আর একটা নাম হচ্ছে ট্রাই হাইড্রক্সি প্রোপেন। গ্লিসারলের আর একটা নাম হচ্ছে কি, ট্রাই হাইড্রক্সি প্রোপেন। ক্লাস 10 পড়া থেকে বলবা। মিথ ইথ প্রপ। প্রপ মানে কটা কার্বন? 3টা। দেখো তো, 1 2 3, 3টা কার্বন আছে, তাহলে প্রোপেন হলো। হাইড্রক্সি, হাইড্রক্সি মানে ওএইচ, কটা ওএইচ গ্রুপ আছে? 3টা, তাহলে ট্রাই হাইড্রক্সি প্রোপেন। বুঝলাম? তাহলে এটা হচ্ছে গ্লিসারলের স্ট্রাকচার। এবার চলে আসা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিডে একটা কার্বক্সিল গ্রুপ থাকবে, মন দিয়ে শোনো, COOH। একটা, কি বললাম, ফ্যাটি অ্যাসিডে কি থাকবে? একটা কার্বক্সিল গ্রুপ থাকবে, একটা কার্বক্সিল গ্রুপ থাকবে। আর বাকি থাকবে হচ্ছে আর গ্রুপ। আরটা হচ্ছে ভ্যারিয়েবল। এবার আর মিথাইল হতে পারে, ইথাইল হতে পারে, অ্যান্ড সো অন। ঘাবড়ানোর কিছু নাই। গ্লিসারল বুঝছো কিনা বলো, গ্লিসারলের প্রবলেম থাকলে বলো। ফ্যাটি অ্যাসিডের ঝামেলা আছে কিন্তু। হুম। মিথাইল গ্রুপ কি হয়? মিথাইল গ্রুপ হচ্ছে এর সাথে 3টা এইচ থাকে, হ্যাঁ কি না? একটা সি এর সাথে 3টা এইচ আর একটা বন্ড ফাঁকা থাকে। মিথাইল, মিথেন থেকে মিথাইল পড়েছিল না তোমার? কার্বক্সিল গ্রুপ ক্লাস 10-এ, যে মিথেন মানে স্যাচুরেটেড হাইড্রোকার্বনের একটা হাইড্রোজেন বাদ দিলেই ওটা মিথাইল মানে কার্বক্সিল গ্রুপ হয়ে গেল। ইথাইল, ইথাইল তার মানে কি, ইথ মানে 2টা কার্বন। তুমি এটাতে যে কটা হাইড্রোজেন থাকবে থাকবে, খালি তোমাকে কি করতে হবে, একটা হাইড্রোজেন মিসিং রাখতে হবে, সরি, একটা হাইড্রোজেন খালি মিসিং রাখতে হবে। বুঝলা? এবার জিনিসটা বোঝো তাহলে। এবার ফ্যাটি অ্যাসিড বুঝে যাবা। এই যে তুমি আগে, আমি আগে কার্বক্সিল গ্রুপটা আঁকাচ্ছি, সি, এইদিকে OH, ডবল বন্ড ও, হলো। এবার ধরো না, আর গ্রুপে মিথাইল আছে, মিথাইল, এই যে সি, 3টা এইচ, এটা লাগিয়ে দিলাম। বুঝলা? এটা হয়ে গেল একটা, এটা হয়ে গেল একটা ফ্যাটি অ্যাসিড। আচ্ছা, যদি এর সাথে, তাহলে এটা মিথাইল গ্রুপ হয়ে গেল। মিথাইল গ্রুপে একটা কার্বন থাকে, একটা কার্বন লাগালাম। যদি আর একটা, এই হাইড্রোজেনটাকে সরিয়ে দিই, যদি এই হাইড্রোজেনটাকে সরিয়ে আর একটা লাগিয়ে দিই, আর একটা কার্বন যদি লাগিয়ে দিই, তাহলে এটা কি হয়ে গেল? কোন গ্রুপ লেগে গেল? 2টা কার্বন মানে কোন গ্রুপ হয়ে গেল এটা? ইথাইল। মিথাইল হতে পারে, ইথাইল হতে পারে। এবার আমি 2টা কার্বন কেন, আমি 100টাও কার্বন দিতে পারি। সরি, 100টা না, হাইয়েস্ট 19টা, সরি। এরকম অনেকগুলো কার্বন দিতে পারি। হুম। এটা একটা ফ্যাটি অ্যাসিড হয়ে গেল, যেখানে আমি এইটা হচ্ছে একটা, এটা কি ছিল, কার্বক্সিল গ্রুপ, বাট বাদ বাকি এখান থেকে এত অব্দি কি গ্রুপ বলবো? আর গ্রুপ। আর গ্রুপটা মিথাইল হতে পারে, ইথাইল হতে পারে, যা কিছু হতে পারে। এখানে এটা কি, 1 2 3 4 5 6 7, হেপটাইল। মনে পড়ছে? মিথ ইথ প্রপ বিউট পেন হেক্স হেপ্ট, তারপরে কি ছিল, নন, আর ডেক, 10 পর্যন্ত হচ্ছে ডেক। এখানে 7টা কার্বন আছে, তাহলে এটা হেপটাইল গ্রুপ। অফ তো ছিল 8, ওটাও ছিল। সি ডবল ও, কার্বক্সিল গ্রুপ। হুম। এইটা, এটা
সামনে রেড কালার, এটার উপরে ও, ও এটা দেখো না, এই যে ও, এটা দেখলেই তো বুঝে যেতাম। ফ্যাটি অ্যাসিডের স্ট্রাকচার বুঝলা কিনা বলো? এগুলা কিন্তু সিম্পল লিপিড বলে, এগুলোকে, এগুলোকে কি বলে? সিম্পল লিপিড বলে। গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড, এগুলো হচ্ছে সিম্পল লিপিড। আচ্ছা, এইবার দেখো, তোমরা রেসপন্স করবা ক্লাস 11 এর পড়া। আমি একটা ফ্যাটি অ্যাসিড ড্র করছি, সরি ক্লাস 11 এর না তো, ক্লাস 10 এর পড়া। হুম। আমি একটা কার্বক্সিল গ্রুপ আঁকালাম, সি ডবল বন্ড ও OH, শর্টে COOH বলে। কেউ যদি এখানে COOH লেখে, এই বন্ড গুলো না দেখিয়ে, তাহলেও হল। 1 2 3 4টা কার্বন দিলাম, বেশি দিলাম না, মানে বিউটাইল গ্রুপ দিলাম, আর গ্রুপ হিসাবে বিউটাইল দিলাম। এখানে হাইড্রোজেন, 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 এগুলোতে হাইড্রোজেন দিয়ে ভরিয়ে দিলাম। বলো তো, এখানে কোথায় কি ভুল হলো? এই যে এই কার্বন গুলোতে হাইড্রোজেন এখনো কমপ্লিট হয়নি, তাই তো? হ্যাঁ, তাহলে হাইড্রোজেন কমপ্লিট, কার্বনের ভ্যালেন্সি 1 2 3 হয়ে আছে। এই কার্বনেরও ভ্যালেন্সি 1 2 3 হয়ে আছে। তাহলে 4 করার জন্য আমি কি করি বলতো? এখানে একটা ডবল বন্ড করে দিই, হ্যাঁ কি না? তাহলে এই স্ট্রাকচারটাকে কি বলে? স্যাচুরেটেড না আনস্যাচুরেটেড? আনস্যাচুরেটেড, এগুলো ক্লাস 10 এর পড়া। আনস্যাচুরেটেড। আর এই স্ট্রাকচারটাকে কি বলবো বলতো? স্যাচুরেটেড। এটাকে বলবো স্যাচুরেটেড। তাহলে এটার উপরে ডিপেন্ড করে আবার ফ্যাটি অ্যাসিড দুই রকমের হয়, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। বুঝো, লেভেল আপ হচ্ছে কিন্তু ধীরে ধীরে। এবার গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড মিলে কিভাবে ফ্যাট তৈরি হয় ওটা দেখাবো। বুঝলা? গ্লিসারল বুঝে গেছো, ফ্যাটি অ্যাসিড বুঝে গেছো, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হলো। তাহলে এবার এগুলো দিয়ে আমরা কি বানাবো বলতো? এখন বানাবো হচ্ছে ফ্যাট। এখন বানাবো হচ্ছে ফ্যাট। তাহলে প্রথমে গ্লিসারল ড্র করি, কিচ্ছু না। গ্লিসারল ট্রাইহাইড্রক্সি প্রোপেন, এইদিকে এইচ, 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 এইদিকে OH, 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 আর ফার্স্টে, লাস্টের আর ফার্স্টে ওগুলোতে একটা করে এইচ, এই তো দিলাম। এবার আমি এইদিকে একটা ফ্যাটি অ্যাসিড ড্র করি। ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড হচ্ছে আহ একটা হাইড্রক্সিল গ্রুপ থাকবে, এখানে OH ডবল বন্ড O, আর তুমি মিথাইল করো, ইথাইল করো, বিউটাইল করো, যাই করো না কেন। ধরো আমি 1 2 3টাই করি, বেশি করবো না। এটা মনে করো এরকম করে দিলাম। তাহলে এই ফ্যাটি অ্যাসিডটার সাথে, এই ফ্যাটি অ্যাসিডটার সাথে এবার এই গ্লিসারলটাকে লাগাতে হবে। কিভাবে লাগাবো? কিচ্ছু না, তোমাকে করতে হবে কি, হুম, হুম, এখান থেকে OH, এখান থেকে OH আর এখান থেকে H কি করে দিতে হবে? জল করে বের করে দিতে হবে। তাহলে কার্বনের একটা হাত ফাঁকা হয়ে গেল, অক্সিজেনের একটা হাত ফাঁকা হয়ে গেল, এই দুটো লেগে গেল। এই বন্ডটাকে বলে এস্টার বন্ড। মনে রেখো এগুলো, বন্ডটাকে কি বলে? এস্টার বন্ড। ঠিক। এবার তাহলে একটা গ্লিসারলের সাথে, একটা গ্লিসারলের সাথে আমি কটা ফ্যাটি অ্যাসিড লাগালাম? একটা ফ্যাটি অ্যাসিড লাগালাম, তাহলে এটার নাম হয়ে গেল মনোগ্লিসারাইড। যদি একটা গ্লিসারলের সাথে একটা ফ্যাটি অ্যাসিড লেগে দিত, তাহলে হয়ে গেল মনোগ্লিসারাইড। একটা থাকলে মনোগ্লিসারাইড। কঠিন লাগছে কি? যখন বুঝাচ্ছি তখন কি কঠিন লাগছে? বুঝতে পারছো তো? সে পরে বাড়িতে গিয়ে পরে দেখা যাবে, আগে বুঝতে পারছো কিনা বল। ঠিক আছে তো? এইরকমই আর একটা ফ্যাটি অ্যাসিড লাগাই। মনে করো এখানে সি ডবল বন্ড ও, OH, 1 2 3টাই দিই, এখানে H,
এইচ 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 হলো। তাহলে এখানে কিভাবে করবো, এই একই ওয়েতে এখান থেকে ওএইচ এখান থেকে এইচ জল হয়ে বেরিয়ে গেল, আর এখানে কার্বন আর অক্সিজেনের মাঝখানে কি বন্ড, এস্টার বন্ড। তাহলে এখানে দুইটা ফ্যাটি অ্যাসিড লেগে গেল। তাহলে দুটো ফ্যাটি অ্যাসিড লেগে গেলে বলো তো নাম কি দিব, ডাই গ্লিসারাইড। ডাইগ্লিসারাইড। বই থেকে লিখতে বলছে এগুলো বাইরে পারবা? আমার এগুলো পড়ানোর কোনো লিমিট নাই, কোথা থেকে আমি কোথায় চলে যাবো, ওগুলা হবে না, ওগুলো খাতায় করতে হয়, এগুলা নোট, বইতে হয় না। তো এবার মনে করো আরেকটা ফ্যাটি অ্যাসিড যদি আমি লাগাই, সি ডবল বন্ড ও, ও এইচ, 1 2 3, 11 এর পড়া। দেখো এবার 3 নম্বর ফ্যাটি অ্যাসিড লাগাচ্ছি, ঠিক আছে। এখান থেকে OH এখান থেকে এইচ জল করে বের করে দাও, আর কার্বন আর অক্সিজেনের মাঝখানে কি বন্ড, এস্টার বন্ড। তাহলে 3 নম্বর ফ্যাটি অ্যাসিড লেগে গেল। তাহলে এবার এই গোটা ফ্যাটটার নাম কি হবে, ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইড। তাহলে এরকম আবার ফ্যাটের আবার 3টা লেভেল হয়, মানে একটা গ্লিসারলের সাথে একটা ফ্যাটি অ্যাসিড, মনোগ্লিসারাইড, ডাইগ্লিসারাইড, ট্রাইগ্লিসারাইড, বুঝলা? আচ্ছা এইবার দেখো, বলো তো এখানে সবগুলো ফ্যাটি অ্যাসিড কোন ধরনের, সবগুলো ফ্যাটি অ্যাসিড কোন ধরনের, স্যাচুরেটেড। দেখো তো কোথাও কি ডবল বন্ড বা ট্রিপল বন্ড আছে? না। তাহলে এই গোটা ফ্যাটটা হয়ে গেল স্যাচুরেটেড ফ্যাট। না না, এইখানে এইখানে দেখবা, এইখানে তোমার মিথাইল ইথাইল ওই গ্রুপ। হ্যাঁ, সি ডবল এইচ ওখানে কেন দেখবা, আমি কার্বন কার্বনের মধ্যে ডবল বন্ড বলছি। কার্বন কার্বনের মধ্যে ডবল বন্ড একটাতেও কি আছে? তাহলে এই গোটা ফ্যাটটা হয়ে গেল স্যাচুরেটেড ফ্যাট। গোটা ফ্যাটটা হয়ে গেল স্যাচুরেটেড ফ্যাট। স্যাচুরেটেড ফ্যাট এক্সাম্পল, খাসির মাংস, ঘি, বাটার, এগুলো হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট, হুইচ ইজ আনহেলদি ফর আওয়ার হেলথ। আচ্ছা, আর দেখো এবার কথাটা শোনো, ধরে নাও আমি যে কোনো একটা ফ্যাটি অ্যাসিডের, যে কোনো একটা ফ্যাটি অ্যাসিডের মধ্যে আমি ডবল বন্ড করে দিলাম, একটা ফ্যাটি অ্যাসিডের মধ্যে, তিনটাও করতে হবে না, তুমি একটা ফ্যাটি অ্যাসিড নাও, ওই একটা ফ্যাটি অ্যাসিডেও যদি তুমি ডবল বন্ড কোথাও যদি থাকে, তাহলে ওটা হয়ে গেল, গোটা ফ্যাটটা হয়ে গেল আনস্যাচুরেটেড ফ্যাট। স্যাচুরেটেড ফ্যাট হতে হলে সবগুলো ফ্যাটি অ্যাসিড স্যাচুরেটেড হতে হবে, আর আনস্যাচুরেটেড ফ্যাট হতে হলে যে কোনো মানে একটা দুটা হলেই ওটা আনস্যাচুরেটেড ফ্যাট। আনস্যাচুরেটেড ফ্যাটের এক্সাম্পল হচ্ছে ধরে নাও সরষের তেল, সানফ্লাওয়ার অয়েল, এগুলো হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাট। স্যাচুরেটেড ফ্যাট অলওয়েজ ফাউন্ড ইন সলিড স্টেট ইন রুম টেম্পারেচার, বাটার, ঘি, এগুলো। আর স্যাচুরেটেড ফ্যাট, আনস্যাচুরেটেড ফ্যাট হচ্ছে অয়েল যেগুলো রুম টেম্পারেচারে লিকুইড হয়, দোজ আর আনস্যাচুরেটেড ফ্যাট আর হেলদি ফ্যাট। ভেজিটেবল অয়েল, ভেজিটেবল অয়েল হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাট। বুঝলা? ফ্যাট শেষ, লিপিড আর ফ্যাট শেষ। এইটা কিন্তু আমি বুঝালাম কি বলতো, কমপ্লেক্স ফর্ম, ফ্যাটের কমপ্লেক্স ফর্ম বুঝালাম। এটা গ্লিসারলের সাথে কিভাবে ফ্যাটি অ্যাসিড গুলো লেগে যাচ্ছে, এটা ছিল গ্লিসারল, এটা ছিল গ্লিসারল, এগুলো ছিল ফ্যাটি অ্যাসিড। এদের মাঝখানে কি বন্ড থাকে, রেসপন্স, রেসপন্স, পেপটাইড বন্ড, পেপটাইড বন্ড, এস্টার বন্ড, এস্টার বন্ড। ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলের মাঝখানে কি থাকে, এস্টার বন্ড। আমি খেলনা বলছি না, যে এইখান থেকে এইটুকুনির মধ্যে যতখানি ইনফরমেশন আছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, এখান থেকে থার্ড ব্র্যাকেট করতে হবে, এখানে মাঝখানে অনেক ফার্স্ট ব্র্যাকেট করতে হবে। এর মধ্যে যা ইনফরমেশন আছে এগুলো একটাও আমি বইয়ের বাইরে বলিনি। লিপিডস আর জেনারেলি ওয়াটার ইনসলিউবল, কথাগুলো বন্ধ করো। লিপিডস আর জেনারেলি, এখান থেকে এত অবধি একটা ব্র্যাকেট করো, এত অবধি এই বন্ড পর্যন্ত ওয়াটার ইনসলিউবল। এবার এখানে একটা স্টার দিয়ে কথাটা লিখবা, একটা স্টার দিয়ে যেখানে খুশি কথাটা লেখো, ইনসলিউবলের পরে স্টারটা হবে, কথাটা হবে হচ্ছে বাট সলিউবল ইন অর্গানিক সলভেন্ট,
but soluble in organic solvent like chloroform and methanol. Chloroform and methanol মানে জলে ফ্যাট গলে না, কিন্তু ক্লোরোফর্ম মিথানল যেগুলো অর্গানিক সলভেন্ট ওইটার মধ্যে আবার ডিজলভ হয়। দে কুড বি সিম্পল ফ্যাট। আচ্ছা, এবার এদিকে রেসপন্স করবা সবাই। সিম্পল ফ্যাটি অ্যাসিড, সিম্পল ফ্যাটি অ্যাসিড তোমার কি কি রকমের হয়? একটা বললাম কি একটা বললাম ফ্যাটি অ্যাসিড, আর একটা কি বললাম যেন, বলো। হ্যাঁ বলো বলো। আর একটা সিম্পল, এই যে অ্যানাদার সিম্পল লিপিড হচ্ছে গ্লিসারল। সব আছে বইতে, তোমাকে একটু খুঁটিয়ে খুঁটিয়ে বের করতে হবে। তো ফ্যাটি অ্যাসিড দেখো, ফ্যাটি অ্যাসিডের এক সাইডে কি থাকবে? কার্বক্সিল গ্রুপ, সি ডবল বন্ড ও ও এইচ, মনে পড়লো? আর অ্যাটাচ টু এন আর গ্রুপ, আর গ্রুপটা কি হতে পারে? মিথাইল হতে পারে, হ্যাঁ কি না? ইথাইল হতে পারে, দুটা কার্বন, তার সাথে হাইড্রোজেন লাগাতে হবে তোমাকে, বুঝতে পারছো? অর হায়ার নাম্বার অফ CH2 গ্রুপ। কতগুলো থাকতে পারে? একটা থেকে 19টা পর্যন্ত থাকতে পারে, এরকম পর 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 আর গ্রুপের মধ্যে কার্বন নাম্বার। স্যার, হায়ার নাম্বার অফ CH2 গ্রুপ কেন লেখা? এই যে এটা কি গ্রুপ? CH2, একটা কার্বন দুটা হাইড্রোজেন। এটা কি গ্রুপ? CH2, বুঝতে পারছো এবার? খালি লাস্টের যে কার্বনটা হবে ওটাতে তিনটা হাইড্রোজেন থাকবে, 1 2 3। কেন? কারণ ভ্যালেন্সিটা ম্যাচ করাতে হবে তাই। তো মাঝখানে যতগুলোই কার্বন থাকুক না কেন সব CH2 হবে, সব CH2। এই যে দেখো, এখানে লাস্টের কার্বনটা শুধু CH3, মাঝখানের গুলো দেখো CH2 CH2 এরকম। এটাই বলেছি। তারপরে ওরা এগুলো, হ্যাঁ, ফর এক্সাম্পল প্যালমিটিক অ্যাসিড, এর মধ্যে 16টা কার্বন কার্বন থাকে, ইনক্লুডিং কার্বক্সিল কার্বন। মানে কার্বক্সিল কার্বন মানে COOH এর কার্বনটা নিয়ে, এই যে এই কার্বনটা নিয়ে বাকি আরো 18টা, মানে সরি বাকি আরো 15টা, টোটাল 16টা। তারপরে অ্যারাকিডোনিক অ্যাসিড, এর মধ্যে 20টা কার্বন থাকে, ইনক্লুডিং কার্বক্সিল কার্বন। মানে কার্বক্সিল কার্বন এটা নিয়ে আরো 19টা। ঠিক আছে, তারপরে কি বললাম? ফ্যাটি অ্যাসিড কুড বি কি, এই যে কি লেখা, স্যাচুরেটেড উইদাউট ডবল বন্ড এন্ড কি, অর আনস্যাচুরেটেড উইথ ওয়ান অর মোর কার্বন কার্বন ডবল বন্ড। তাহলে এখান থেকে এত অব্দি হচ্ছে ফ্যাটি অ্যাসিড হলো। এবার চলে আসলো হচ্ছে গ্লিসারল। গ্লিসারল এখান থেকে ব্র্যাকেট করবা। গ্লিসারল হচ্ছে এখান থেকে এত অবধি, এত অবধি। গ্লিসারলের আর একটা নাম কি? এই যে দেখো, ট্রাইহাইড্রক্সি প্রোপেন। তারপরে হচ্ছে উম, আহ, অনেক ফ্যাট, অনেক লিপিডের মধ্যে গ্লিসারল ফ্যাটি অ্যাসিড দুটোই থাকে, ওই যে লাস্টে যেটা কমপ্লেক্স ফর্মটা বুঝালাম। হেন্স দ্য ফ্যাটি অ্যাসিডস আর ফাউন্ড এস্টারিফাইড উইথ গ্লিসারল। কথাটার মানে কি? তাহলে এখান থেকে কি কোশ্চেন আসতে পারে? এইখানে দেখো, গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিডের মধ্যে কোন বন্ড থাকে বলো? এস্টার বন্ড, তাই লেখা আছে এস্টারিফাইড। এখানে এনসিইআরটি তে সব মানে কমপ্লেক্স করে লেখা। এস্টারিফাইড মানেই এস্টার বন্ড। কিভাবে এস্টার বন্ড ফর্ম হয় আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। এস্টার বন্ড উইথ গ্লিসারল, দে ক্যান বি, দে দে ক্যান বি কি, এই যে দেখো লেখা আছে কি, মনোগ্লিসারাইড মানে একটা গ্লিসারলের সাথে একটা ফ্যাটি অ্যাসিড, ডাইগ্লিসারাইড দুটা ফ্যাটি অ্যাসিড, অর ট্রাইগ্লিসারাইড তিনটা ফ্যাটি অ্যাসিড, সব লেখা আছে। তারপরে আহ আমি তোমাদেরকে শিখালাম না আনস্যাচুরেটেড ফ্যাট আর স্যাচুরেটেড ফ্যাট? আনস্যাচুরেটেড ফ্যাট রুম টেম্পারেচারে কিরকম থাকে, কোন স্টেটে থাকে? আনস্যাচুরেটেড ফ্যাট, আনস্যাচুরেটেড লিকুইড স্টেটে থাকে। তো এই যে দেখো, অয়েল বেসড অন, সরি, দিস আর ফ্যাট অ্যান্ড অয়েল বেসড অন মেল্টিং পয়েন্ট। অয়েল হ্যাভ লোয়ার মেল্টিং পয়েন্ট, এক্সাম্পল তোমার হচ্ছে জিঞ্জারি অয়েল বা মাস্টার্ড অয়েল বা যে কোনো ভেজিটেবল অয়েল রিমেইন
তোমার হচ্ছে অয়েল ইন উইন্টার, মানে ঠান্ডাতেও জমে না, ওটা লিকুইডই থাকবে। তাহলে এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। এখানে একটা কোয়েশ্চেন করেছে, ক্যান ইউ আইডেন্টিফাই এ ফ্যাট ফ্রম দ্য মার্কেট? ইয়েস, সলিড স্টেটে থাকলে ওটা ফ্যাট, আর লিকুইড স্টেটে থাকলে ওটা অয়েল। কোন কোন লিপিডের মধ্যে ফসফরাস থাকতে পারে, তারপরে হচ্ছে ফসফোরাইলেটেড অর্গানিক কম্পাউন্ড থাকতে পারে, এগুলোকে ফসফোলিপিডও বলে। ফসফোলিপিড কোথায় পাওয়া যায় বলো? সেল মেমব্রেনে পাওয়া যায়। সেল মেমব্রেনের স্ট্রাকচারে তোমাদেরকে পড়িয়েছি, এই যে সেল মেমব্রেন কোথায় গেল, সেল মেমব্রেন। যারা শুরু থেকে ক্লাস করেছে তাদেরকে আমি সেল মেমব্রেনের লিপিডের স্ট্রাকচারও আমি দেখিয়েছি। একটা ফসফেট গ্রুপ থাকে, এই যে। কাউকে অন্য কোনো বই টই দেখতে হবে না, আগে এইটা দেখো যারা পুরনো, মানে নতুন এসছো যারা। এই যে তোমাদের ক্লাস 9-এর একটা পড়া ছিল যে সেল মেমব্রেনের মধ্যে লিপিড থাকে, লিপিডের একটা হাইড্রোফিলিক হেড থাকে, মনে পড়ছে? আর একটা হাইড্রোফোবিক টেইল থাকে, মনে পড়ছে? এটা, এটাও কিন্তু লিপিড। লিপিড আর প্রোটিন দিয়ে ফ্লুইড মোজাইক মডেল, মনে পড়লো? তো এই লিপিডটার নাম হচ্ছে ফসফোলিপিড। এবার এটার নাম ফসফোলিপিড কেন এটাও দেখে নাও। এই যে দেখো, এটা হচ্ছে গ্লিসারল, বুঝতে পারলা? গ্লিসারল, ঠিক। এই যে এটা হচ্ছে একটা ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড। এই যে এটা হচ্ছে আরেকটা ফ্যাটি অ্যাসিড, হলো। আর 3 নাম্বার ফ্যাটি অ্যাসিডটা ওই দিকে না দিয়ে এই দিকে দিয়েছে, 3 নাম্বার ফ্যাটি অ্যাসিডটা এই দিকে। বলো তো, এইখানে এইটা, এই ফ্যাটি অ্যাসিডটা স্যাচুরেটেড না আনস্যাচুরেটেড? এই ফ্যাটি অ্যাসিডটা কেন আনস্যাচুরেটেড? এখানে কোথায় ডবল বন্ড আছে? এটা স্যাচুরেটেড, এটা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। কিন্তু এই ফ্যাটি অ্যাসিডটা স্যাচুরেটেড না আনস্যাচুরেটেড? দেখো তো এখানে ডবল বন্ড দেখা যাচ্ছে, এটা আনস্যাচুরেটেড। এনিওয়ে, আর একটা যে ফ্যাটি অ্যাসিড আছে, দেখো তো এখানে একটা পি লেখা আছে, এখানে কোথাও পি লেখা আছে? এই যে ফসফেট গ্রুপ, তাই এই লিপিডটার নাম ফসফোলিপিড। তো যদি ফসফেট গ্রুপ থাকে তাহলে হচ্ছে ওই লিপিডটা হচ্ছে ফসফেট গ্রুপ। কোথায় পাওয়া যায়? আমাদের সেল মেমব্রেনে পাওয়া যায়। ঠিক। তাহলে দেখো এই যে সাম লিপিডস, have phosphorus and phosphorylated organic compound. These are phospholipids. They are found in cell membrane. একটা এক্সাম্পলও দেওয়া আছে, লেসিথিন ইজ ওয়ান এক্সাম্পল ফসফোলিপিডের। কোন কোন লিপিডের আরো অনেক কমপ্লেক্স স্ট্রাকচার হয়, যেগুলো আমাদের মাসল টাসেলে পাওয়া যায়, নিউরাল টিস্যুতে পাওয়া যায়, এগুলো আরো কমপ্লেক্স স্ট্রাকচার হয়। এত অব্দি ব্র্যাকেট ক্লোজ করে দাও। তাহলে লিপিড মানে ফ্যাট কিন্তু শেষ। হ্যাঁ। হুম। আমার একটা কোশ্চেন আছে। বই থেকে একবার ফ্যাট আর অয়েলের স্ট্রাকচার গুলো দেখিয়ে দিই, বই থেকে, কারণ বইয়ের ছবিগুলোই আসবে। কথাটা বন্ধ করবা। ফ্যাট আর অয়েলের স্ট্রাকচার এই যে এখান থেকে এতটা, এই যে দেখো লেখা আছে ফ্যাট অ্যান্ড অয়েল। যদি না বুঝতে পারো বাড়িতে গিয়ে বক্স করে রাখো এরকম। তো এবার দেখো এই যে ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড যে আমি যেরকম শিখালাম এখানে জাস্ট মানে ইয়ে করে দিয়েছে কেন জানি না। ফ্যাটি অ্যাসিডে আমি কি শিখালাম, একটা সি ডবল ও এইচ, থাকি না? আর এইদিকে মিথাইল ইথাইল যা যা থাকবে থাকবে। তো এখানে সি ডবল এইচটা না এই সাইডে করে দিয়েছে, এই সি ডবল এইচটা, এটা প্যালমিটিক অ্যাসিড। হুম। হ্যাঁ, CH2 থাকবে 14টা, আর লাস্টে CH3, মানে কিছুই না। এই যে তোমার CH2 থাকবে 14টা, 1 2 3 4 5 ডট 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 এরকম করে 14টা আঁকালাম, লাস্টের মনে করো কার্বন। তো লাস্টের কার্বনটাতে তো 3টা হাইড্রোজেন থাকবে, থাকি না? কার্বনের ভ্যালেন্সি 4 কি না? তো একটা CH3, এই যে লাস্টেরটা,
আর বাদ বাকিগুলো সব CH2। এই যে CH2 এক দুটা, এই যে CH2। তো এরকম CH2 কতগুলো থাকবে? 14টা। বুঝলা এবার কথাটা? এটা হচ্ছে 14 নম্বর কার্বনটা, এই যে এখানে লাস্ট, এটা হচ্ছে CH2। এমন কিছুই না, ওটা ফর্মুলা হিসেবে দেওয়া, স্ট্রাকচার হিসেবে না দিয়ে ফর্মুলা হিসেবে দিয়েছে। বুঝে যাবো তো বাড়িতে? আচ্ছা, তারপরে এটা একটা ফ্যাটি অ্যাসিডের এক্সাম্পল হয়ে গেল। তারপরে হচ্ছে গ্লিসারলের স্ট্রাকচারটা দেখে নাও। এই যে গ্লিসারলের স্ট্রাকচারটা হচ্ছে এই যে এটা, এই যে এটা হচ্ছে গ্লিসারলের স্ট্রাকচার। আমি কিভাবে আঁকিয়েছিলাম? সি, তিনটা কার্বন, হ্যাঁ কি না? প্রত্যেকটাতে একটা করে OH আছে, প্রত্যেকটাতে একটা করে OH, প্রত্যেকটাতে একটা করে হাইড্রোজেন, প্রত্যেকটাতে একটা করে হাইড্রোজেন, ফার্স্টেরটাতে আর লাস্টেরটাতে একটা এক্সট্রা করে হাইড্রোজেন। এই তো। তাহলে প্রত্যেকটাতে একটা করে সি, 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 OH, OH, OH। এবার প্রথমটাতে কটা এইচ? সি এর সাথে কটা এইচ? তাই H2। মাঝখানেটাতে সি এর সাথে কটা এইচ? একটা, তাই CH। আর লাস্টেরটাতে সি এর সাথে কটা এইচ? দুটা, তাই CH2। এই ফর্মুলা করে দেওয়া, বুঝলা? আচ্ছা, তারপরে দেখো ট্রাইগ্লিসারাইড, মানে মনোগ্লিসারাইড না, ট্রাইগ্লিসারাইড। এই যে মাঝখানে এটা হচ্ছে গ্লিসারল, এটা একটা ফ্যাটি অ্যাসিড, এক মাঝ এই দিকেরটা এই দিকে করে দিয়েছে, আর এটা 3 নম্বর। এই তো হয়ে গেল ট্রাইগ্লিসারাইড। আমি সবগুলোই ডান দিকে আঁকিয়েছিলাম, এখানে খালি জায়গা নেই জন্য এই দিকে করেছি, ওটা এমন কোনো ব্যাপার না। ট্রাইগ্লিসারাইড। আচ্ছা, এটা হচ্ছে ফসফোলিপিড লেসিথিন। এই যে দেখো ফসফেট গ্রুপ পেয়েছো, এই যে দেখো তো ফসফেট গ্রুপ। এই যে এটা হচ্ছে গ্লিসারল, এটা 1 নম্বর ফ্যাটি অ্যাসিড, 2 নম্বর ফ্যাটি অ্যাসিড, 3 নম্বরটার সাথে একটা কি লেগে আছে? কি লেগে আছে? ফসফেট গ্রুপ। এইটা পাওয়া যায় সেল মেমব্রেনের মধ্যে। আরো কমপ্লেক্স স্ট্রাকচার কোলেস্টেরল, আরো কমপ্লেক্স স্ট্রাকচার হচ্ছে কোলেস্টেরল। পরে কতক্ষণ আছে? হয়েছে? ফ্যাটের সবগুলো স্ট্রাকচার হলো তো। এবার চলে আসবো হচ্ছে কি, সুগার, কার্বোহাইড্রেট। তার জন্য তোমরা চলে আসবা হচ্ছে পলিস্যাকারাইড 9.5 বের করো। পলিস্যাকারাইড 9.5, এই যে এটা। পলিস্যাকারাইড 9.5। দেখো, পড়ানোর একটা ফ্লো থাকে, আননেসেসারি কথাগুলো বলে আমি কিছু পড়াচ্ছি না দেখো। আমি যখন পড়াচ্ছি তখন তোমার কথা বলছি, মারে এবার খারাই দিব এই বসে। চুপচাপ থাকবা একবার। পলিস্যাকারাইড, এবার হচ্ছে স্যাকারাইড। স্যাকারাইড মিন্স হচ্ছে সুগার, যেটার আর একটা নাম কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট, তার মানে এটা কার্বন আর হাইড্রোজেন দিয়ে মেনলি তৈরি। তো স্যাকারাইডকে আমি দুটো পার্টে ডিভাইড করব। মনোস্যাকারাইড, মনোস্যাকারাইড যেরকম তোমার মনোমার, পলিমার মনে পড়ছে, এরকম মনোস্যাকারাইড। আর একটা হচ্ছে আহ এটাকে দুটো পার্টে করতে হতো, অলিগোস্যাকারাইড আর পলিস্যাকারাইড। অলিগোস্যাকারাইড আর পলিস্যাকারাইড। মনে করো এইটা হচ্ছে মনোস্যাকারাইড, এবার এটা হয়ে গেল অলিগোস্যাকারাইড, এটাও অলিগোস্যাকারাইড, এটাও অলিগোস্যাকারাইড আপ টু 10 পর্যন্ত। মানে 10টা মনোস্যাকারাইড, 2 থেকে 10 পর্যন্ত মনোস্যাকারাইড থাকলে ওটাকে বলবো অলিগোস্যাকারাইড। ঠিক আছে? যদি 10টা মনোস্যাকারাইড লিখে থাকে তাহলে অলিগোস্যাকারাইড। আর মোর দ্যান 10 হলে, মোর দ্যান 10 হলেই ওটা হয়ে গেল পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডের, অলিগোস্যাকারাইডের এক্সাম্পল আমি বলছি।
অলিগোস্যাকারাইড, হ্যাঁ এক্সাম্পল হচ্ছে তোমার সুক্রোজ, সুক্রোজ, তারপরে হচ্ছে তোমার ল্যাকটোজ, ঠিক আছে, মল্টোজ, এগুলো হচ্ছে অলিগোস্যাকারাইডের এক্সাম্পল। সুক্রোজের মধ্যে দুটা কার্বন থাকে, সরি ফ্রুক্টোজের মধ্যে দুটা কার্বন, সুক্রোজের মধ্যে চারটা, এরকম করে। আর পলিস্যাকারাইডের এক্সাম্পল আমি দিচ্ছি স্টার্চ, তারপরে হচ্ছে তোমার কি, প্ল্যান্টের সেল ওয়াল, সেলুলোজ, তারপরে হচ্ছে কাইটিন, এগুলো হচ্ছে পলিস্যাকারাইড। মনোস্যাকারাইডের এক্সাম্পল কি, গ্লুকোজ, ফ্রুক্টোজ, এগুলো হচ্ছে তোমার মনোস্যাকারাইড, একটাই ইউনিট দিয়ে তৈরি। এবার মনোস্যাকারাইড দিয়ে যেহেতু পলিস্যাকারাইড বা অলিগোস্যাকারাইড তৈরি হয়, তাহলে এটার জেনারেল স্ট্রাকচার আমাকে জানতে হবে। মনোস্যাকারাইডের জেনারেল স্ট্রাকচার হচ্ছে সিএন H2O N। এটা হচ্ছে মনোস্যাকারাইডের নর্মাল স্ট্রাকচার। যেমন আমি যদি এন এর ভ্যালু আমি যদি এন এর ভ্যালু 6 নেই, 6, তাহলে বলো এখানে কি দাঁড়াচ্ছে, C6, H2 × 6 কত হয়, 12O6, C6H12O6, কি হয়ে গেল, গ্লুকোজ। বুঝলা কথাটা? আর মনোস্যাকারাইডে মনে রাখবা সব সময় হাইড্রোজেন ইস টু অক্সিজেন ইকুয়াল টু 2:1 হয়। দেখো এখানে হাইড্রোজেন 12, অক্সিজেন 6, তাহলে হাইড্রোজেন ইস টু অক্সিজেন কত হলো, 2:1। খালি একটাই এক্সেপশন আছে, তোমার র্যামনোস, বাদ দাও। তো এটা হচ্ছে, এবার বলো তো ফ্রুক্টোজের ফর্মুলা কি, জানো, জানো না, C6H12O6। হা হা, ফ্রুক্টোজের ফর্মুলাও C6H12O6। এবার স্যার কেন তাহলে আলাদা নাম, গ্লুকোজ আলাদা নাম, ফ্রুক্টোজ আলাদা নাম? নর্মালি নর্মাল ফর্মুলা তো একই, এদের স্ট্রাকচার আলাদা। দেখো স্ট্রাকচার এবার বোঝো। যদি গ্লুকোজের স্ট্রাকচার ড্র করি, 6টা কার্বন, 1 2 3 4, উপরে করে দিই 5 6, ঠিক। এবার গ্লুকোজের বাদ বাকি হাইড্রোজেন আর অক্সিজেনকে আমাকে সাজাতে হবে। হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন আর অক্সিজেনকে এবার সাজাতে হবে। দেখো এখানে হচ্ছে CH ডবল বন্ড O থাকে, এখানে থাকবে OH, এখানে থাকবে OH, এই বাকিগুলোর সাথে থাকবে একটা একটা করে OH। বাদ বাকি যেগুলো ফাঁকা জায়গা ওখানে হাইড্রোজেন ঢুকিয়ে দিব, এইচ 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 এইচ। তুমি এখানে কোনো 6টা কার্বন তো হয়েই গেল, হাইড্রোজেন গোনো, 1 2 3 4 5 6 7 8 9 10 11, কেন এইদিকে একটা 12, এইদিকে একটা মিসিং হয়েছে 12, তাহলে H12 হলো। ও এবার কোনো অক্সিজেন কোনো, 1 2 3 4 5, এখানে ওই ছিল 6, এই তো হয়ে গেল C6H12O6। এইবার এইখানে এইটা হচ্ছে ফাংশনাল গ্রুপ, মনে পড়ছে ফাংশনাল গ্রুপ ক্লাস 10 এর পড়া, ফাংশনাল গ্রুপ অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল। এই এই ফাংশনাল গ্রুপটার নাম বলো তো দেখি, সিএইচও। সিএইচও কোন ফাংশনাল গ্রুপ ছিল, কার্বন এন্ড কম্পাউন্ডস এর লাস্ট চ্যাপ্টার, অ্যালডিহাইড। এটা হচ্ছে অ্যালডিহাইড। তাই গ্লুকোজ হচ্ছে অ্যালডোস সুগার। গ্লুকোজ কি বললাম, অ্যালডোস সুগার। যদি কোনো সুগারের মধ্যে অ্যালডিহাইড গ্রুপ থাকে তাহলে অ্যালডোস সুগার। এবার চলে আসো ফ্রুক্টোজ। ফ্রুক্টোজের 6টা কার্বন, দেখো 1 2 3 4 5 6, ঠিক। এবার ফ্রুক্টোজের ফাংশনাল গ্রুপ থেকে C ডবল বন্ড O, তাও আবার 2 নম্বর কার্বনে C ডবল বন্ড O ফাংশনাল গ্রুপ থাকে। আর বাদ বাকি গুলোতে এই যে এইখানে একটা, আগে দাঁড়াও OH গুলো আগে বসাই, তাহলে একটা সিকোয়েন্সে শিখতে পারবো। এইদিকে একটা OH, তারপরে এই 3 নম্বর কার্বনে এইদিকে OH, বাকিগুলোতে এইদিকে OH, বাকিগুলোতে এইদিকে OH, OH।
আর বাদ বাকিগুলোতে হাইড্রোজেন বসিয়ে দাও, কার্বনের ভ্যালেন্সি 4 মাথায় রেখে। দেখো, ঠিক আছে। কার্বন তো 6টাই আছে, হাইড্রোজেন গুণ 1 2 3 4 5 6 7 8 9 10 কেন হলো? ও, এখানে এখানে কার্বনের ভ্যালেন্সি তো ঠিক করিনি। 11 12, কার্বনের ভ্যালেন্সি 4 না, এখানে হাইড্রোজেন গুলো দিতে ভুলে গেছিলাম, একটা দুটা হবে। তাহলে এটা হয়ে গেল, হাইড্রোজেন হয়ে গেল 12টা, অক্সিজেন কোনো 1 2 3 4 5 6, তাহলে হলো 6টা, 12টা, C6H12O6। এবার এইখানে ফাংশনাল গ্রুপ কি বলো? সি ডবল বন্ড ও, এই ফাংশনাল গ্রুপটার নাম বলো। কিটোন। এই ফাংশনাল গ্রুপটার নাম হচ্ছে কিটোন, তাই ফ্রুক্টোজকে বলে কিটোজ সুগার। ফ্রুক্টোজকে বলে কিটোজ সুগার, গ্লুকোজকে বলে অ্যালডোজ সুগার, ফ্রুক্টোজকে বলে কিটোজ সুগার। তো দুজনের ফর্মুলা এক, দুজনের ফর্মুলা এক, কিন্তু কি আলাদা, ডিফারেন্ট কি স্ট্রাকচার। তাহলে সেম ফর্মুলা বাট ডিফারেন্ট স্ট্রাকচার, তাহলে দুজনকে দুজনের কি বলে বলো তো? দুজনকে দুজনের কি বলে? আইসোমার। আইসোমার কি জিনিসটা বুঝলা? এরকম আরো অনেক সুগার আমি বলতে পারি। স্যার আইসোটোপ কি গো? আইসোটোপ অ্যাটমস এর ভাই, সেম অ্যাটমিক নাম্বার বাট ডিফারেন্ট মাস নাম্বার। এই বুঝলা এগুলো কথা? এবার এটা, এই যে স্ট্রাকচারটা আমি ড্র করলাম, এই স্ট্রাকচারটাকে বলে লিনিয়ার স্ট্রাকচার, লম্বা স্ট্রাকচার, কিন্তু অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা এরকম হয় না। স্ট্রাকচারটা হয় হচ্ছে রিং স্ট্রাকচার হয়, গ্লুকোজের রিং স্ট্রাকচার। দেখো 6টা কার্বন তো, C6H12O6 মাথায় রাখবা, 6টা কার্বন। তাহলে এই যে কার্বন নাম্বার 1, এখান থেকে 1 2 3 4 5 6 নাম্বার কার্বনটা বাইরে থাকবে, ঠিক। এবার জিনিসটা দেখো, 1 নাম্বার কার্বনে কি ছিল? এই যে 1 নাম্বার কার্বন, উপর থেকে দেখবা 1 নাম্বার কার্বনে কি আছে? সি ডবল বন্ড ও এইচ, হ্যাঁ কি না? এই যে দেখো, সি ডবল বন্ড ও এইচ দিলাম। 2 নাম্বার কার্বনে কি আছে? 2 নাম্বার কার্বনে সি, একটা ওইচ একটা এইচ, হ্যাঁ কি না? এই যে দেখো 2 নাম্বার কার্বনে এইদিকে নিচের দিকে ওইচ, এইদিকে এইচ, একটা ওইচ একটা এইচ, 3। তাহলে 2 হয়ে গেল। বাকি 3 4 5 6 সবগুলাই দেখো, খালি 6 নাম্বার কার্বনে একটা হাইড্রোজেন বেশি আছে, CH2OH আছে। তাহলে বাদ বাকি গুলো করে দিই। এইদিকে একটা OH, এইদিকে এইচ, এইদিকে একটা OH, এইদিকে এইচ, আর এইদিকে একটা OH, এইদিকে এইচ, আর 6 নাম্বার কার্বনে দুটা এইচ আর একটা OH হলো। কিন্তু রিংটা তো কমপ্লিট হলো না স্যার। রিংটাকে কিভাবে কমপ্লিট করবে? এগুলা কেমিস্ট্রি শিখাই দিচ্ছি তো, তোমরা তো কেন কেমিস্ট্রি শিখে যাচ্ছ, অর্গানিক কেমিস্ট্রি। রিংটাকে কমপ্লিট করতে হলে তোমাকে করতে হবে কি, এখান থেকে হাইড্রোজেনটাকে সরিয়ে এখানে নিয়ে আসতে হবে। হাইড্রোজেনটাকে এখান থেকে যদি সরাও, আর হাইড্রোজেনটা যদি এখানে এসে লেগে যায়, তাহলে অক্সিজেনের ডবল বন্ড আর থাকলো না, অক্সিজেন হয়ে গেল এখন সিঙ্গেল বন্ড হয়ে গেল কার্বনের সাথে। এই যে একটা বন্ড এখানে একটা বন্ড এখানে, অক্সিজেনের ভ্যালেন্সি 2, ঠিকই আছে। আর এইখানে হাইড্রোজেনটাকে যদি সরিয়ে দিই, তাহলে অক্সিজেনের একটা হাত ফাঁকা হয়ে গেল, কার্বনের একটা হাত ফাঁকা হয়ে গেল, এই যে রিংটা কমপ্লিট হলো। হুম? আমি তো আগে লিনিয়ার স্ট্রাকচার অনুযায়ী আগে ড্র করলাম, ঠিক আছে। 1 নাম্বার কার্বনে কি, 2 নাম্বার কার্বনে কি, ওটা বুঝতে পারছো তো, কোন কার্বনে কি কি আছে। ওটা বুঝতে পারলে এবার লাস্টেরটা কোনো ব্যাপার না, যে এইখানে 5 নাম্বার কার্বনে, এখানে তো ডবল বন্ড ও ছিল, হ্যাঁ কি না? আর 5 নাম্বার কার্বনে কি ছিল? একটা এইচ আর একটা OH। কিন্তু রিংটাকে কমপ্লিট করতে হবে, কমপ্লিট করার জন্য অ্যাকচুয়ালি হয় কি, 5 নাম্বার আর 1 নাম্বারের মধ্যে একটা বন্ড হয়, কি? এই যে 5 নাম্বারের 1 2 3 4 5, এই যে 5 নাম্বারের এই হাইড্রোজেনটা গিয়ে এই ও এর সাথে গিয়ে লেগে যায়, ওখানে সিঙ্গেল বন্ড হয়ে যাবে, ডবল বন্ড ছেড়ে সিঙ্গেল বন্ড হয়ে যাবে। এই যে এখানে ডবল বন্ডটাকে আমি সিঙ্গেল বন্ড করে দিচ্ছি, এই যে ডবল বন্ডটাকে সিঙ্গেল বন্ড করে দিলাম, এখান থেকে হাইড্রোজেনটাকে সরিয়ে দিলাম, তাহলে অক্সিজেনের একটা সিঙ্গেল বন্ডে এইচ এর সাথে লেগে গেল, ঠিক।
তাহলে কার্বনের তো ভ্যালেন্সি 4, কিন্তু এখানে কত হয়েছে, 1 2 3 হয়ে আছে, তাহলে 4 নাম্বার মানে একটা ফাঁকা আছে। অক্সিজেন থেকে অক্সিজেনের ভ্যালেন্সি 2, তাহলে একটা হাত আছে, একটা হাতে হাইড্রোজেন ছিল কিন্তু ওটা চলে গেল এখানে, তাহলে অক্সিজেনের একটা হাত ফাঁকা হয়ে গেল। এর হাত ফাঁকা, হাত দিয়ে এর হাত দিয়ে দুজন দুজনে লেগে রিংটাকে কমপ্লিট করবে। বুঝলা? তাহলে এটা হচ্ছে গ্লুকোজের রিং স্ট্রাকচার। এবার এই গ্লুকোজের রিং স্ট্রাকচারের মধ্যে কটা, রিং এর মধ্যে কটা কার্বন, 1 2 3 4 5টা কার্বন রিং এর মধ্যে, রিং এর বাইরে একটা। হুম। তাই এটাকে বলা হচ্ছে পেন্টোজ সুগার। এটাকে বলে পেন্টোজ ফর্ম, বলে পেন্টোজ ফর্ম অফ সুগার, যেখানে 5 কার্বন ইন রিং, 5টা কার্বন থাকবে একটা রিং এর মধ্যে। আচ্ছা, এবার চলে আসো ফ্রুক্টোজের স্ট্রাকচার। ফ্রুক্টোজেরও সেমই তোমার ফর্মুলা, কিন্তু স্ট্রাকচার আলাদা। তাহলে 6টা কার্বন, আগে 6টা কার্বন ড্র করি, তারপরে তোমরা এবার বলে দিতে পারবা, ইনভলভ থাকলে বলতে পারবা, নাহলে বলতে পারবা না। 6টা কার্বন কোথা থেকে শুরু করব? কার্বনটা শুরু করব হচ্ছে তোমার, হ্যাঁ, 1, ঠিক, 2 3 4, 5 নাম্বার কার্বনটা বাইরে, 6 নাম্বার কার্বনও বাইরে। 1 সেকেন্ড, দুটো কার্বন বাইরে থাকবে, রিং এর বাইরে থাকবে, দুটো কার্বন রিং এর বাইরে থাকবে। আমি কাউন্টিংটা আবার বলে দিচ্ছি, এই 1 নাম্বার কার্বন এটা বাইরে, 2 3 4 5 6। একটু অন্যরকম ভাবে স্ট্রাকচারটা আগাতে হবে। রিং এর ভিতরে 1 নাম্বার কার্বন দিয়ে শুরু করব না, রিং এর ভিতরে 2 নাম্বার কার্বন থেকে শুরু করব, ঠিক? তাহলে 2 নাম্বার কার্বনে কি আছে দেখো, 2 নাম্বার কার্বনে আছে ডবল বন্ড ও, হ্যাঁ কি না? 2 নাম্বার কার্বনে আছে ডবল বন্ড ও, এই যে ডবল বন্ড ও করে দিলাম। 3 নাম্বার কার্বনে কি আছে, 3 4 5, দেখো সবগুলোতে 3 4 5 আছে, একটা এইচ একটা ওইচ, একটা এইচ একটা ওইচ, আর খালি লাস্টেরটাতে CH2OH, হ্যাঁ কি না? এই যে দেখো, একটা এইচ একটা ওইচ, একটা এইচ একটা ওইচ, একটা এইচ একটা ওএইচ, আর লাস্টেরটাতে CH2OH। হলো? কিন্তু রিংটা কমপ্লিট হলো? হলো না। তাহলে ওই একই গল্প, কি, আমাকে এখান থেকে হাইড্রোজেনটাকে সরিয়ে এই অক্সিজেনটার এখানে গিয়ে লাগিয়ে দিতে হবে। তাহলে এখানে ডবল বন্ড সরে গেল, ডবল বন্ড সরে গিয়ে সিঙ্গেল বন্ড হয়ে হাইড্রোজেনটা এর সাথে লেগে গেল। অক্সিজেনের ভ্যালেন্সি কিন্তু ঠিকই থাকলো, 1 2, ঠিক আছে? আর হাইড্রোজেনটা এখানে সরে গেল, তাহলে অক্সিজেনের একটা হাত ফাঁকা হয়ে গেল। এই দিক থেকে দেখো তো, অক্সিজেনের একটা হাত ফাঁকা, এই দিক থেকে কার্বনের ভ্যালেন্সি কত, কার্বনের ভ্যালেন্সি 4, 1 2 3 হয়ে আছে, কিন্তু আর একটা হাত ফাঁকা। তাহলে এই দুজন দুজনের হাত ধরে নিবে, এই রিংটাকে কমপ্লিট করবে। আর 1 নাম্বার কার্বনেও আছে CH2OH। হলো? তো এবার ব্যাপারটা হচ্ছে যে আহ, এই যে রিং স্ট্রাকচার, এই রিং স্ট্রাকচারের রিং এর ভিতরে কটা কার্বন, 1 2 3 4, 4টা কার্বন। তাহলে এই ফর্মটাকে বলে ফিউরান ফর্ম। এটাকে বলে ফিউরান ফর্ম, বলে ফিউরান সুগার। 4 কার্বন ইন রিং, 4 কার্বন ইন রিং। তাহলে এটা হচ্ছে গ্লুকোজের আর ফ্রুক্টোজ দিয়ে আমি বুঝালাম, আর অততে যাচ্ছি না। ডিএনএ তে একটা সুগার আছে, ওটা তখন বুঝাবো, ওই সুগারটা এখন বুঝাবো না। গ্লুকোজের স্ট্রাকচার বুঝলা, আর ফ্রুক্টোজের স্ট্রাকচার বুঝলা। এবার ব্যাপারটা হচ্ছে যে এটারও আরো অনেক ফর্ম আছে। যেমন এই যে গ্লুকোজটা, এটাকে বলে আলফা ডি গ্লুকোজ। আলফা ডি গ্লুকোজ, আলফা কাকে বলে, যদি ওএইচ গ্রুপটা নিচে থাকে, এই অক্সিজেনের থেকে নিচে থাকে, আর ওএইচটা যদি এটা ওএইচটা উপরে থাকতো, এইচটা নিচে থাকতো, তাহলে বলে বিটা। ডি মানে কি, ডেক্সট্রা রোটেটরি। আবার এল হয় লেভো রোটেটরি। ওগুলো হচ্ছে কেমিস্ট্রিতে আছে, ওগুলো অত ডিপে আমি যাবো না, এর আগের বছর পড়িয়েছি কিন্তু কোনো লাভ হয় না। তো আমি মেনলি এগুলা কি স্যার এনসিইআরটি তে আছে না, কিচ্ছু নাই?
এগুলা কিচ্ছু নাই এনসিইআরটি। এগুলা এনসিইআরটি তে কিছুই দেয়, আমি তো এনসিইআরটি তে তো আছে পলিস্যাকারাইড রে বাবা। এনসিইআরটি তে হেডিংটা কি, এনসিইআরটি হেডিংটা কি, পলিস্যাকারাইড। এই যে এটা হচ্ছে পলিস্যাকারাইড। হুম। আমি তোমাকে বলছি পাঞ্চ করে দেবে, মানে বায়োলজির মধ্যে কেমিস্ট্রিটা এমন ভাবে দেখবে যে 11 12 এর অর্গানিক কেমিস্ট্রি বায়োলজির মধ্যে ঢুকিয়ে দিবে, বায়োমলিকুলস। সেই জন্যই আমি একটু ডিটেলে বললাম, একটু ডিটেলে বললাম, আরো অনেক ডিটেলে আমি যেতে পারতাম, কিন্তু যাবো না, নিতে পারবো না। এটা অল্প মনোস্যাকারাইড মোটামুটি হয়ে গেল। পরের দিন তাহলে আমি পলিস্যাকারাইড এটা শুরু করবো, ঠিক আছে।